ঠিক আছে। চলুন আমরা আজকে সাবজেক্টটা সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করি যে এই সাবজেক্টটা কি, কেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এর আগে কখনো ডে ব্যাচে অফার করা হয়নি। এটা তো জানেন আপনারা, নাকি জানতেন না? না স্যার, জি স্যার। জানি না স্যার। আচ্ছা, এটি এই প্রথমবার অফার করা হয়েছে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি মানে গ্রিন ইউনিভার্সিটিতে গত সেমিস্টার থেকে চালু করা হয়েছে। আমি বলছিলাম চালু করতে, তো ইভিনিং ব্যাচের ২টা সেকশনকে আমাকে দিয়েছিল। তো আমি সিলেবাস তখন তৈরি করছি, একটা সিলেবাস, কোর্স প্ল্যান সবকিছু ঠিকঠাক করছি। করে চেষ্টা করছি মোটামুটি যতটুকু সম্ভব। কারণ গত সেমিস্টারটা ৩ মাসে ছিল। সো খুব বেশি একটা টপিক মানে আমার মন মতোভাবে যেভাবে করা সম্ভব সেভাবে করা হয়নি। তো এবার স্যার আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। হ্যাঁ, বলেন। স্যার আমাদের ক্লাসটা যদি হোয়াইট বোর্ডে নিতেন তাহলে আমাদের একটু মনে হয় ভালো হইতো আর কি। এই ক্লাসে মানে অনেক কিছু আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? সো মানে আহ, আমি আস্তে আস্তে করে আসি, তাহলে বুঝতে পারবেন। ওকে স্যার। তো এইবারই প্রথমবার ডে ব্যাচে অফার করা হয়েছে। সো ডে ব্যাচের জন্য অবশ্যই আমাকে আরও বেশি অর্গানাইজড হতে হবে ইভিনিংয়ের থেকে, স্বাভাবিকভাবেই। কারণ আপনারা জানেন যে ডে ব্যাচের কোর্সটা আপনাদের ওবিই কারিকুলাম ফলো করা হয়। ওবিই কারিকুলামে আপনার একটা কোর্স অবজেক্টিভ থাকবে যে আপনি এই টপিক শিখবেন, এবং কোর্স শেষে আপনার কাছ থেকে এরকম পারফরমেন্স আশা করা যাবে যে এই কোর্সটাতে যারা A+ পাবে ওরা অবশ্যই এই জিনিসগুলো করতে পারবে, ঠিক আছে? তো ওই জন্য আমাকে সিলেবাসটা আবার নতুন করে রিভ্যাম্প করা লাগছে। তো ওই সিলেবাসটা আমি আপনাকে দেখাবো। তো বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এমনিতে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সেটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো জায়গাতেই ট্রিপল বা মেকানিক্যাল, ইভেন সিএসইও যারা পড়ে ওদের সবাইকেই কিন্তু বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশনের উপর একটা করে কোর্স করানো হয়। কারণ মানে এই আমাদের যেমন এই গত গত দশকটা ছিল যেমন হলে কি মনে করেন ই-কমার্স, তারপর মনে করেন আরো বিভিন্ন ধরনের যে অনলাইন অনলাইন শপিং এখন তখন করেন। তো ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিল হলে কি আপনার ওইটার যুগ। দেখবেন যে অ্যামাজন, আলিবাবা সব মানে এইসব দিকেই মানুষের বেশি মনোযোগ ছিল। তো এখন ধারণা করা হইতেছে যে সামনের কয়েকটা ডিকেড পুরোপুরি ডমিনেট করবে হলে গিয়ে আপনার এই বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিগন্যাল প্রসেসিং, ইমেজ প্রসেসিং, এগুলি হলে গিয়ে সামনের ২টা দশক এই ২টা ফিল্ড সবচেয়ে বেশি ডমিনেট করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বায়োমেডিক্যাল সায়েন্স। তো স্বাভাবিকভাবে এটার গুরুত্ব অনেক, বাংলাদেশ না যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য এটার গুরুত্ব অনেক। কিন্তু গ্রিন ইউনিভার্সিটি এখন পর্যন্ত এই কোর্সটা অফার করে নেই, যেটা এর আগের স্টুডেন্টদের জন্য লস হয়েছে। কারণ আম, অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন ধরুন বুয়েট বলেন, এমআইএসটি বলেন, আহসানুল্লাহ বলেন, সবাই কিন্তু আপনার প্রায় ৫-৬ বছর বা ইভেন এর থেকেও বেশি সময় ধরে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা অফার করে থাকে। তো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্কোপ কি, এই জিনিসটা সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে, বা আমাকে কেউ কি বলতে পারবেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কি? স্যার এখানে মূলত স্যার জীববৈজ্ঞানিক যে বিষয়গুলো সেগুলো দেখানো হবে স্যার এই সাবজেক্টে। আহ, আপনি মানে কাছাকাছি গেছেন কিন্তু পুরোপুরি ঠিক বলেন নাই। জীববৈজ্ঞানিক আপনি যদি বলেন, তো জীববৈজ্ঞানিক বলতে আমরা জেনারেলি বায়োলজিক্যাল সায়েন্সেস বা বায়োলজি বায়োলজি এবং বায়োলজি রিলেটেড যেগুলি ওগুলোকে আমরা জীববৈজ্ঞানিক বলি। কিন্তু বায়োমেডিক্যাল, যখনই মেডিকেল কথাটা আসবে এটা খুব স্পেসিফিক একটা সাবজেক্ট ম্যাটারকে বোঝাবে। কেউ কি বলতে পারবেন মেডিকেল দ্বারা কোন সাবজেক্ট ম্যাটারটাকে বোঝানো হয়? পুরো পুরো বায়োলজিটা যদি আপনার একটা পপুলেশন হয়, মেডিকেলটা হলে কি এটার একটা স্যাম্পল, ঠিক আছে? এটা খুব ছোট একটা ভাগ যেখানে শুধুমাত্র মানুষের স্বাস্থ্য বা মানুষের শরীরতত্ত্ব এগুলি নিয়ে পড়ালেখা করা হয়। এই জন্য এটার নাম হলো গিয়ে মেডিকেল, ঠিক আছে? বায়োলজিক্যাল না। তো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন তারা অবশ্যই বোঝাবে যে আপনার আপনার শরীরের কোনো একটা ডায়াগনোসিস বা আপনার কোনো একটা জীবনের মান উন্নয়নের জন্য আমরা কিছু একটা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করব। ওটাই হলে কি মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন। এটা এমন একটা কোর্স যে কোর্সটা অনেক বেশি মাল্টি ডাইমেনশনাল আর কি। মানে এই অর্থে যে এটার মধ্যে
মানে একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্টের কোলাবোরেশন ছাড়া কোনো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন তৈরি করা সম্ভব না। তো আপনি যখন আপনাদের মধ্যে যাদের হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, আপনারা যদি কখনো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড কোর্সে যদি ইনভলভড হন, পিএইচডি করেন বা এমফিল করতে যদি বিদেশে যান, দেখবেন যে একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপে বা একটা বায়ো ইনস্ট্রুমেন্টেশন গ্রুপে কখনোই শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে না, কখনোই শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকে না। ওখানে অবশ্যই এই তিনটা ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই তিনটা ডিপার্টমেন্টের একজন একজন করে ইঞ্জিনিয়ার অবশ্যই থাকবে যে কোনো একটা রিসার্চ গ্রুপে। কারণ আপনি যখন একটা বায়োমেডিক্যাল সিস্টেম ডেভেলপ করবেন, এটা কখনো শুধুমাত্র ইলেকট্রনিক্স দ্বারা চলতে পারবে না, এটার মধ্যে অবশ্যই মেকানিক্যাল একটা পার্ট থাকতে হবে, এবং পুরো জিনিসটাকে যে বাইন্ড করবে, সিস্টেমটাকে বাইন্ড করবে হলো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই সিগন্যালটাকে প্রসেস করবে বা ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করবে। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে কয়েকটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের উদাহরণ দেওয়া আছে, ছবিতে উদাহরণ দেওয়া আছে। তো আমি মনে করি যে আপনারা সবাই ছবিগুলো দেখে ধারণা করতে পারতেছেন যে কোনটা কি। তো আমি এখান থেকে কয়েকটা জাস্ট আপনাদেরকে আস্ক করি যে কোনটা কি। যেমন ওখানে ডান সাইডে যে একটা এক্স রে ছবি দেখা যাচ্ছে, এটা এক্স রেটার সিগনিফিকেন্সটা কি বা এটার মধ্যে আনইউজুয়াল কি দেখতে পারতেছি আমরা? স্যার এটা কি পেস মেকার? হ্যাঁ, এটা পেসমেকার, ঠিক বলছেন আপনি। কিভাবে বুঝলেন যে এটা পেসমেকার? স্যার হার্টের মধ্যে স্যার বসানো হয়েছে। আর এটা হার্টের মধ্যে ঠিক বসানো হয় নাই, মানে ইনস্ট্রুমেন্টটা হার্টের পাশে বসানো হয়েছে, জি স্যার। তবে এটা হার্টটাকে এক্সাইট করতেছে আর কি। এই জিনিসটা আমরা শিখবো এই কোর্সে, পেসমেকার কিভাবে কাজ করে বা পেসমেকার কেন প্রয়োজন হয়। আম, তারপরে আবার মনে করেন ডান পাশে নিচে যে ছবিটা দেখা যাচ্ছে, এটার সঙ্গেও নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। এটা আইদার এমআরআই মেশিনও হতে পারে, সিটি স্ক্যান মেশিনটা অনেকটা এরকমই দেখতে হয়। তো এটা হলো কি মেডিকেল ইমেজিং এর মধ্যে পড়ছে, ঠিক আছে? এই সেক্টরটা হলো কি মেডিকেল ইমেজিং এর মধ্যে। তো মেডিকেল ইমেজিং সম্পর্কেও আমরা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে জানবো। মেডিকেল ইমেজিংও এটার স্কোপের মধ্যে পড়ে। আর পেসমেকার, যেটা পেসমেকার হলো কি এক ধরনের রিহ্যাবিলিটেশন বা থেরাপিউটিক ডিভাইস, যেটা হলো কি কারো যদি শারীরিক লিমিটেশন থাকে, তাহলে পেসমেকার ইউজ করে আমরা ওই লিমিটেশনটা দূর করি। তো এটাকে এই জন্য রিহ্যাবিলিটেশন বা থেরাপিউটিক ডিভাইস যে কোনো একটা নাম দেওয়া যায়, এটাকে আমরা বলবো মেডিকেল ইমেজিং। তারপর এখানে আবার বাম সাইডের নিচে যেটা দেখতেছি, এটা হলো গিয়ে একটা ইসিজি ইকুইপমেন্ট। ইসিজিও আমার ডায়াগনস্টিক ইকুইপমেন্ট একটা, যেটা দিয়ে আমরা ইমেজ পাই না, মেডিকেল ইমেজিং এর মতো ইমেজ পাই না, কিন্তু এখানে আমরা ভাইটাল ইনফরমেশন পাই ভোল্টেজ আকারে। সো ইসিজি আমাদের হলো কি ডায়াগনস্টিক ডিভাইস। সো আমরা অলরেডি তিনটা ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসেস দেখে ফেললাম। এই সাইডে আবার দেখেন যে এক ধরনের প্রস্থেটিক ডিভাইস তৈরি করা হয়েছে। এই প্রস্থেটিক ডিভাইসটা কি করে? এই মহিলাটার ব্রেন সিগন্যালকে কাজে লাগায় একটা রোবোটিক আর্মকে মুভমেন্ট করে। এই ধরনের প্রস্থেটিক ডিভাইসও কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশন বা থেরাপিউটিক ডিভাইসের মধ্যে পড়তে পারে। আর এটা একটা আছে, এটা হলো কি খুব নিশ একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হলো কি আপনার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার সাবডার্মাল একটা অপারেশন করে, যেটা করে যারা মানে সৌন্দর্য সচেতন, ওরা অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্ট ইউজ করে বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করে, যেটা নন ইনভেসিভ, মানে কাটাছেঁড়া করার প্রয়োজন হয় না। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নিচের ত্বকের নিচের স্তরটাকে এক্সাইট করে কেউ কেউ চর্বি কমাইতে চায়, কেউ কোলাজেনের যেই স্তরটা আছে ওইটাকে স্ট্রেংথেন করতে চায়। তো এই ধরনের বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন ধরনের মোডের ডিভাইসকে নিয়ে আমাদের পুরো এই বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ফিল্ডটা তৈরি। তো এখানে আপনারা যে কোন ফিল্ডে যাবেন, এটা পুরোপুরি আপনাদের আপনাদের নিজস্ব চয়েসের উপর। কারো যদি রোবোটিক্সে খুব বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা অবশ্যই এই ধরনের প্রস্থেসিস সেক্টরে যেতে পারেন। বা আপনার মনে করেন এটার উল্টাটাও আছে, বিভিন্ন ধরনের সার্জারিতে কিন্তু এখন মানুষের বদলে রোবট ইউজ করা হয়। যেমন মনে করেন আমার জানা মতে দ্য ভিঞ্চি নামে এরকম একটা রোবট আছে, ওই রোবটটার 10টা হাত আছে, ঠিক আছে? তো একজন সার্জন, সে একজন পিসির সামনে বসে থাকে, তার সাথে শুধু একটা জয়স্টিক থাকে, সেটা দিয়ে সে 10টা হাতের কন্ট্রোল নিতে পারে। তো রোগীটা একটা রিমোট একটা অঞ্চলে থাকলেও দেখা যায় সে 10টা হাতের সাহায্যে কোনো একটা ডাক্তার দূরবর্তী কোনো একটা অংশে শুধুমাত্র কম্পিউটারের সামনে বসেই ওই রোগীটার উপর সার্জারি করতে পারে। সো কারো যদি রোবোটিক্স ইন্টারেস্ট থাকে, তাহলে এই ধরনের রিমোট সার্জারি বা প্রস্থেসিস এই ধরনের সেক্টরে আপনারা যেতে পারেন। কারো যদি ইমেজিং নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে বাংলাদেশে তো ইমেজিং এর ফিল্ড অনেক বড়, কারণ প্রচুর ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল। সো এক্স রে, এমআরআই, পিইটি, এগুলির উপর যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা মেডিকেল ইমেজিং সেক্টরে যেতে পারেন।
এবং এর সাথে, সাথে আপনারা দেখবেন যে আরো অনেক সেক্টর আছে। এটা অনেক ভাস্ট একটা ফিল্ড। তো ই আমি আশা করি যে আপনারা ভবিষ্যতে ক্যারিয়ার হিসাবে আপনাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে বেছে নেওয়ার চেষ্টা করবেন এখন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, আপনার হোয়াইট বোর্ডের ব্যাপারে একটা কথা বলতেছিলাম। হোয়াইট বোর্ডের ব্যাপারটা মানে কেন বলছিলেন বা স্যার কোনো কিছু আচ্ছা, আচ্ছা, বোঝানোর ক্ষেত্রে যদি থাকে তাহলে হোয়াইট বোর্ড হলে ভালো হয়, নোটপ্যাডে অনেক কিছু বোঝা আচ্ছা। যায় না। তো আমি আমি মানে অনেকদিন ধরে তো অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা। তো আমি ২ টা সিস্টেম ডেভেলপ করছি এখানে আরকি। আমি একটাই কাজ করছি হলো গিয়ে আমি একটা ক্যামেরার ট্রাইপডের মধ্যে একটা মোবাইল ফোন রেখে কম্পিউটারের মাধ্যমে একটা হোয়াইট বোর্ডের উপরই স্ট্রিম করি। বুঝতে পারছেন? মানে আমি হোয়াইট বোর্ডটার মধ্যে ফিজিক্যালি লিখবো, আপনারা ওই ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন। এটা একটা আছে। আরেকটা আছে হলো গিয়ে আমার কাছে প্যাড আছে, ট্যাবলেট প্যাড আছে ওয়াকমের। তো ওই প্যাডের মধ্যেও যদি লিখি ওইটাও আপনারা দেখতে পারবেন। তবে আমি আশা করি যে আমি ২ টেই মানে আমি ওবিএস দিয়ে জেনারেলি করি, মানে ক্যামেরাতে দেখাই। তো আমি আশা করি যে কোনো কিছু বোঝানোর থাকলে আমি ওখান থেকে বুঝাতে পারবো। তবে এই কোর্সটার বেশিরভাগই হলো গিয়ে আপনার খুব বেশি পিপিটি নির্ভর। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনই বেশি। সো এখানে হাতে দেখানোর মতো জিনিস খুব লিমিটেড থাকবে। আমি আশা করি যে যেসব জায়গাতে লাগবে প্রতিদিনই আপনাদের হোয়াইট বোর্ড, আ মানে এই জুমের হোয়াইট বোর্ড আর আমার যে ফিজিক্যাল হোয়াইট বোর্ড, তো ২ টার একটাকে আমরা কাজে লাগাইতে পারবো। কোনো সমস্যা হবে না এখানে। স্যার হ্যাঁ, বলেন। স্যার যদি বায়োমেডিকেল সেক্টরের ক্যারিয়ার সম্পর্কে স্যার একটু যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে স্লাইডে আছে পরে। আমি ওটাতে আসবো। এর আগে মানে বায়োমেডিক্যাল সেক্টরটার ইটা দেখবো আমরা, হিস্টোরিটা দেখবো যে বায়োমেডিক্যাল সেক্টরটা আসলে তৈরি হয়েছে কোথা থেকে। তো বায়োমেডিক্যাল সেক্টরটা, হ্যাঁ, কিছু বলবেন? হুম। বায়োমেডিক্যাল সেক্টরটা আসলে এটার পিন পয়েন্ট করা সম্ভব না যে বায়োমেডিক্যাল সেক্টরটা আসলে ফ্লোরিশ করা শুরু করছে কখন থেকে। কারণ মানুষ যখনই পাইছে, যখনই কোনো একটা উপায় পাইছে যে আপনার জীবনের স্প্যানটাকে বড় করা যাবে বা লিভিং কোয়ালিটিকে আরো বেশি ইমপ্রুভ করা যাবে, তখন থেকেই আসলে বায়োমেডিক্যাল সায়েন্সেস এবং বায়ো ইঞ্জিনিয়ারিং এগুলি নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আমি এক জায়গায় পড়ছিলাম যে সভ্যতার প্রথম নিদর্শন তো ওইটা না যে মানুষ কখন পশু পালন করা শুরু করছে বা লোহাকে শেপ দেওয়া শুরু করছে। এগুলো কখনো সভ্যতার নিদর্শন না। আপনারা কি শুনছেন এই কোডটা কখনো? যে ব্রোঞ্জ যুগ বা পাথর যুগ, প্রস্তর যুগ, জি এগুলো স্যার। আসলে জি সভ্যতার জি স্যার। নিদর্শন না। সভ্যতার নিদর্শন কোনটা এটা বলতে পারবেন? সভ্যতার নিদর্শন হলো গিয়ে ওইটাই যখন আপনি পুরানো কোনো একটা মানুষের হাড় উদ্ধার করবেন এবং ওইটা দেখবেন যে ওই মানুষটার হাড্ডি ভেঙে গেছিল, হাড় ভেঙে গেছিল, কিন্তু তার হাড়টা হিল করছে। বুঝতে পারছেন? মানে কোনো একটা মানুষের হাড় ভেঙে গেছিল কিন্তু রেস্ট নেওয়ার কারণে, যত্ন নেওয়ার কারণে ওর হাড়টা আবার জোড়া লাগছে। এটাই হলো গিয়ে প্রথমত মানুষের মানে সভ্য মানুষের লক্ষণ। কারণ পশু জগতে আপনার যদি কোনো কুকুর বা কোনো বিড়ালের যদি পা ভাঙে বা মনে করেন কোনোভাবে সে যদি ইনজুরড হয়, তাহলে ওই প্রাণীটা জাস্ট লেফট ফর ডেড। ঠিক আছে? কারণ কেউ ওর কেয়ার করবে না। পশু জগতে কেউ ওর কেয়ার করবে না। কারণ ও শিকার করতে পারবে না, ও খাবার জোগাড় করতে পারবে না। ও সোসাইটিতে কোনো আ পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারবে না। ওই কুকুরটা, বিড়ালটা, বাঘটা যেটাই বলেন। তো এইজন্য ওকে সবাই লেফট ফর ডেড করেই রেখে দেয় যে ও শিকার করতে পারবে না, সো ও মারা যাবে। কিন্তু মানুষদের মধ্যে যখন ১ম দেখা গেছে যে আপনার হাড়টা ভেঙে গেছে এবং এই মানুষটার পাশে কেউ একজন বসেছিল। বসে থেকে হাড়টার মানে ওই জায়গাটার যত্ন নিছে, ওই মানুষটাকে শিকারে পাঠায় নাই। তাকে বরঞ্চ রেস্ট দিছে, গুহাতে বলেন বা যেখানেই বলেন। এবং আস্তে, আস্তে তার হাড়টা হিল করছে। এবং সে পরবর্তীতে আবার সুস্থ হয়ে সোসাইটির মধ্যে ইনভলভড হইতে পারছে। ওই পয়েন্টটা কি আমাদের সিভিলাইজেশনের চিহ্ন বা ১ম যে সিভিলাইজেশন উৎপত্তি হয়েছে ওখান থেকেই ধরা উচিত আমাদের। তো ওই ধারণাটা থেকেই যে আপনার আস্তে, আস্তে যত্ন করলে বা মনে করেন ২ সাইডে সাপোর্ট দিয়ে আপনি হাড়টাকে জোড়া লাগাবেন। এখান থেকেই আপনার মেডিকেল ইন্সট্রুমেন্ট বা মেডিকেল সায়েন্সের আমরা বলতে পারি যে এখান থেকেই তৈরি হয়েছে। তো এখন যদি আমরা মানে এত ব্রড সেন্সে তো আমরা সাবজেক্টটাকে দেখতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এখনকার সেন্সে। এখন আমরা কি পাচ্ছি, আগে মানুষ কি পাইতো না। তো আমরা যদি 19th সেঞ্চুরির আগে যদি কল্পনা করি, মানে 1800 সালের আগে যদি কল্পনা করি, তাহলে একটা ডাক্তার কিভাবে একটা পেশেন্টকে
ইন্সপেক্ট করবে বা ট্রিটমেন্ট করবে সেটা এই সাইকেলটার উপর ডিপেন্ড করতো। আপনারা বাম সাইডে যে সাইকেলটা দেখতে পারতেছেন, তো এখানে দেখা যাচ্ছে একটা পেশেন্ট সে ডাক্তারের কাছে আসবে, ডাক্তার সিমটমটা দেখবে, ডাক্তার সিমটমটা দেখার পরে একটা ট্রিটমেন্ট দিবে। তো এই সাইকেলের মধ্যে অবভিয়াসলি একটা ইরর হওয়ার চান্স আছে। ইরর হওয়ার চান্সটা কি? এখানে পুরো ট্রিটমেন্টটা এবং ডাক্তার কিভাবে সিমটমটাকে দেখতেছে এটা অবশ্যই ডিপেন্ড করতেছে একটা ফিজিশিয়ানের পয়েন্ট অফ ভিউর উপর বা একটা ফিজিশিয়ানের নলেজ এন্ড লিমিটেশনের উপরে। কোনো একটা পেশেন্টের অবভিয়াস কোনো একটা সিমটম আছে, ফিজিশিয়ানটা ওই সিমটমটাকে ইগনোরও করতে পারে, অ্যাকাউন্ট করে ওটা অনুযায়ী চিকিৎসা দিতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে ফিজিশিয়ানের উপর। এই জিনিসটা সাবজেক্টিভ, এই পুরো ট্রিটমেন্ট প্রসেসটা সাবজেক্টিভ, অবজেক্টিভ না। কিন্তু এখন আমরা মডার্ন এই যে সাইকেলটা ইউজ করি, এই সাইকেলটা অবশ্যই আগের সাইকেলের থেকে ইমপ্রুভড। এখন আমরা যেটা করি যে পেশেন্ট কোনো একটা অসুখ নিয়ে আসে, তার মধ্যে কোনো একটা সিমটম থাকে, ডাক্তার ওই সিমটম অনুযায়ী তাকে পার্টিকুলার কিছু সেট অফ টেস্ট করতে দেয়। এই টেস্টগুলো অবশ্যই একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে যায় এবং ইনস্ট্রুমেন্ট আমাদেরকে কোয়ান্টিটেটিভ রেজাল্ট দেয়। ওই টেস্টগুলো করে কোয়ান্টিটেটিভ রেজাল্ট দেয়। তারপরে ওই রেজাল্টটা ফিজিশিয়ান দেখে। ফিজিশিয়ানটা দেখার পরে ও ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট দেয়। তো এই সিস্টেমটার বিউটি যেটা, সেটা হলো গিয়ে একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু কখনো বায়াসড হবে না, বা একটা ইনস্ট্রুমেন্টের কখনো কোনো অপিনিয়ন নাই। ও সবসময় জিনিসটাকে অবজেক্টিভ ভাবে দেখবে। সো আপনি এই সিমটমটা বাংলাদেশে এই টেস্টটা করতে দিলেন, এই সিমটমের জন্য সার্টেন টেস্ট করতে দিলেন, ব্লাড গ্লুকোজ বা কোলেস্টেরল লেভেল মেজার করতে দিলেন। বাংলাদেশের ইনস্ট্রুমেন্টটা যতটুকু মেজার করবে, ক্যালিব্রেশন যদি ঠিক থাকে, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গার ইনস্ট্রুমেন্টই একই রেজাল্ট দিবে। তো এই পুরো প্রসেসটা অনেক বেশি অবজেক্টিভ, কারণ এখানে আপনি যেই ডেটাটা পাবেন, এই ডেটাটা যে কোনো দেশের ডক্টরকেই দেখেন, ডক্টর আপনাকে একই ধরনের ট্রিটমেন্ট দিবে, কাছাকাছি ধরনের ট্রিটমেন্ট দিবে। সো এখানে যে হিউম্যান ফ্যাক্টর যেটা একটা বায়াস, এই বায়াসটাকে আমরা দূর করে ফেলতে পারলাম। তো এইটার জন্য সবচেয়ে পিভটাল রোল যে প্লে করছে সেটা হলো কি ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টটা যতদিন পর্যন্ত আমাদের কাছে ছিল না, আমরা এরকম অবজেক্টিভ ওয়েতে ট্রিটমেন্ট করতে পারতাম না। আমাদেরকে সবসময় ডিপেন্ড করতে হতো একটা ফিজিশিয়ান, ভালো ডাক্তারকে, খারাপ ডাক্তারকে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতো। কিন্তু এখনকার দিনে আসলে এটার উপর অত বেশি কিছু ডিপেন্ড করে না, কারণ ইনস্ট্রুমেন্ট আপনাকে যেই রেজাল্ট দিবে, ডাক্তার শুধু রেজাল্টটা দেখবে। সে ভালো ডাক্তার হোক, খারাপ ডাক্তার হোক, ইন্টারনেট থেকেও আপনি দেখেন, দেখবেন যে আপনাকে সবাই একই জিনিসই সাজেস্ট করবে। আম, এরপরে এই স্লাইডে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হলো কি বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনকে আমরা এটার মোড অফ অপারেশনের উপর ভিত্তি করে কয়েকটা ডিস্টিংক্ট ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলো আপনারা নিজেরা পড়ে নিন, আমি এটাতে খুব বেশি একটা যাব না, কারণ এটা জাস্ট আপনাদের মুখস্থ করার জন্য আমি এইভাবে স্লাইডের মধ্যে দিয়ে দিছি। কারণ এটা আসলে এই পার্টটা ইভিনিং এর পার্ট থেকে আমি আনছি। সো ওরা খুব মানে স্লাইডের মধ্যে বেশি বেশি কন্টেন্ট পছন্দ করে, তো এই জন্য এটা ওইখানে ছিল আর কি। সো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড আছে মেজারমেন্টের, ইনভেসিভ এবং নন ইনভেসিভ মেজারমেন্ট আছে, কন্ট্যাক্ট আছে, রিমোট আছে। মানে আপনি ডাইরেক্ট শরীরের মধ্যে ইনস্ট্রুমেন্টটা লাগাইতে পারেন, অথবা ইনস্ট্রুমেন্টটা আপনার রিমোট থাকতে পারে, শরীরের সঙ্গে ডাইরেক্ট কোনো কানেকশন থাকবে না। যেমন মনে করেন এমআরআই বা সিটি স্ক্যান, শরীরের সঙ্গে কানেকশন থাকে না, রিমোট থাকে। এই জিনিসটা সেন্সও হতে পারে, অ্যাকচুয়েটও হতে পারে। মানে এই জিনিসটা আপনি শরীরের মধ্যে লাগায় কোনো কিছু একটা সেন্সও করতে পারেন শরীর থেকে, বা ওই জিনিসটার মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে ওইটাকে আপনি অ্যাকচুয়েট করাতে পারেন। যেমন মনে করেন রোবোটিক আর্ম, বা মনে করেন ভেন্টিলেটর, পেসমেকার, এগুলো হলো অ্যাকচুয়েটিং ডিভাইস। সিস্টেমটা আপনার ডাইনামিকও থাকতে পারে, স্ট্যাটিকও থাকতে পারে। তো এগুলি কয়েকটা মোড অফ অপারেশনের উপর ভিত্তি করে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, যেটা হয়তো বা এই সেমিস্টার যদি অনলাইনে হয় তাহলে আপনাদের ভাইবার জন্য হয়তো এই জিনিসটা ইম্পর্টেন্ট হবে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আপনারা অনেক চুপচাপ অন্যান্য ব্যাচের তুলনায়। না না স্যার, স্যার, নাই মনে হয়। কারণ কি প্রথম ক্লাস দেখে নাকি টায়ার্ড? স্যার এমন কোনো ঘটনা নাই। আসলে আপনাদের সিস্টেমটা একটু অন্যরকম, মানে আপনারা পরীক্ষা দেওয়ার পরে খুব বেশি দিন রেস্ট পান না, খুব তাড়াতাড়ি আপনাদের পরের সেমিস্টার শুরু হয়ে যায়। জি স্যার। স্যার এই জন্য মানে আপনাদের মধ্যে একটা ফ্যাটিক থেকে যায়, তাই না? মানে আগের সেমিস্টার থেকে পুরোপুরি রিকভার করতে পারেন না। হ্যাঁ এরকম আমাদের স্যার। যখন দেখা যাচ্ছে সেমিস্টার শেষ হতো, আমাদের 40 দিন ব্রেক দিত। 40 দিনের ব্রেকে মনে করেন আমরা অ্যাটলিস্ট 2বার ট্যুর দিতাম, বন্ধু বান্ধবের সঙ্গে অনেক ঘোরাফেরা করতাম, তারপরে নেক্সট সেমিস্টারের জন্য রেডি হতাম। আমাদের যে ব্রেক দেয়, ট্যুর দেয় দূরের কথা, ট্যুরের অর্ধেকে গেলে আবার ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা এটা বলতেছেন আর আমরা যে কোনো ব্রেকই পাই না, আমাদের একদম পরীক্ষা শেষ সাথে সাথে অ্যাডভাইজিং। আপনারা তো স্টুডেন্ট লাইফে ঘুরে ফেলছেন, এখন তার এটা ঠিক, স্টুডেন্ট লাইফে আমরা অনেক ঘুরছি। আমরা যদি মানে এরকম 3 মাসের সেমিস্টারের ইউনিভার্সিটিতে পড়তাম, 3 মাস বা 4 মাসের, স্টুডেন্ট লাইফ বলতে আর কিছুই থাকতো না।
জি স্যার, আমাদের এরকম হয় যে দেখা যাচ্ছে সেমিস্টার শেষ, নতুন সেমিস্টার শুরু হয়েছে, প্রথম সপ্তাহে ঘুরতে যাই, পরের সপ্তাহে দেখা যাচ্ছে কোনো একটা সিটি পড়ে যায়, হ্যাঁ, তাহলে তো সমস্যা হয়ে যায়। কি করবেন এখন? আমাদের যখন ফিজিক্যালি ক্লাস হইতো তখন মিনিমাম আমরা 15 দিনের একটা ব্রেক তাও পেতাম আর কি। আর এখন তো অনলাইনে কেন? ক্লাস শুরু হওয়ার পরে কেন ব্রেক পেতেন? 15 দিন সেমিস্টার পরে ফাইনালের স্যার সেমিস্টার ফাইনাল হয়ে গেলে তখন তো 15 দিনের একটা ব্রেক থাকতো আর কি, কিন্তু ও অনলাইনে আচ্ছা, ক্লাস আমি শুরু আসলে হওয়ার পরে আমি তো জয়েন করার পর থেকেই তো মানে করোনা শুরু হয়েছে, মানে স্প্রিং সেমিস্টার থেকে। আমি আসলে জানি না আমাদের যে তখন টিনে ছিল আর আসলে কি, কতদিন যখন ছুটি থাকে। ফিজিক্যাল ক্লাস ছিল তখন আমরা পেতাম। আচ্ছা আচ্ছা। তো অনলাইনে ক্লাস শুরু হওয়ার পরে তো আর এটার কোনো স্কোপ নাই। গত সেমিস্টারতে 1 মাস কমাই দিল। 3 হ্যাঁ, মাস করলো আর কি, 4 মাসের সেমিস্টার মাসে শেষ করলো। আবার এই সেমিস্টারে তো মাত্র কয়দিন ছুটি। এই এই পরীক্ষা সেমিস্টারে তো শেষ, ছুটি তারপরে বেসিক্যালি রেজাল্টের পাওয়াই যায় না, 5 অপেক্ষা দিন থাকতে ছুটি ছিল। পেমেন্ট। জি হুম। স্যার, না, আশা আশা করি সমস্ত ঝামেলা। সামনের সেমিস্টার থেকে আমাদের ইউনিভার্সিটি খুলে যাবে। এই সেমিস্টারে খোলার চান্স নেই, সামনের সেমিস্টার থেকে খুলে যাবে আশা করি। তো কি করার শীতকাল আসলে দেখেন, নাকি আরো সমস্যা বেশি হবে? সমস্যা বেশি হলেও আপনার বেশি দিন তো আর এই যে এইচএসসি এসএসসি স্টুডেন্টদেরকে বসায় রাখা যাবে না। আর এসএসসি এইচএসসি স্টুডেন্টরা যদি বসে থাকে, আমাদের ইউনিভার্সিটিতে নতুন স্টুডেন্ট পাওয়াই যাবে না সামনের সেমিস্টার থেকে। এইচএসসি পাস না করলে কে জয়েন করবে? অনেক সমস্যা। আচ্ছা, আম, তো ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমটা সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা যা জানলাম এটার মধ্যে, মানে আমরা ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমটা কিভাবে গোড়াপত্তন হয়েছে হিস্টোরিটা জানলাম। এরপরে হলো গিয়ে আমরা এই সিস্টেমটার ইনস্ট্রুমেন্টেশনের মোড অফ অপারেশনের উপর ভিত্তি করে কয়েকটা ক্যাটাগরি দেখলাম। এখন জাস্ট এই ছবিটাতে যে জিনিসটা দেখানো হইতেছে যে একটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট বা একটা বায়োমেডিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে, ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। এখানে খুব সুন্দর একটা, এই ছবিটা দেখবেন খুব পপুলার, আপনার ইন্টারনেটে যদি সার্চ করেন দেখবেন যে এই ছবিটা খুবই পপুলার এবং অনেকেরই থিসিস বা পেপারে এরকম একটা ছবি মানুষজন ইনক্লুড করে। ঠিক আছে, তো এই ছবিটার মধ্যে কি দেখানো হয়েছে দেখেন, বায়োমেডিক্যাল সিস্টেমের মধ্যে আপনার প্রথমে যে লেয়ারটা থাকবে, এটা থাকবে হলো একটা সেন্সিং লেয়ার, একটা সেন্সর থাকবে। এই সেন্সরটা কি করবে, আপনার শরীর থেকে কোনো একটা ইনপুট কালেক্ট করবে। যেমন মনে করেন আপনি যদি একটা রোবোটিক আর্ম বানাতে চান, যে এই রোবোটিক আর্মটাকে আপনি আপনার ব্রেইনের সাহায্যে মুভমেন্ট করাবেন, তাহলে এখানে আপনার ইনপুটটা কি হবে বলেন তো সেন্সরে? কেউ বলতে পারবেন? আমরা ব্রেইনে কোনো কিছু একটা চিন্তা করতেছি, এটা দিয়ে একটা রোবটের হাত মুভ করবে, কিভাবে সম্ভব? জানি না স্যার। কোনো আইডিয়া নেই? আপনারা অনেক সময় নাটক সিনেমার মধ্যে দেখেন যে মানুষ মন দিয়ে একটা জিনিস চিন্তা করে, এই চিন্তা অনুযায়ী জিনিসপত্র নড়ে, চামচ বাঁকা হয়ে যায়। কখনো কি দেখছেন নাটক সিনেমার মধ্যে এরকম? জি স্যার। স্যার জি স্যার, এই দেখা জিনিসটাকে কি গেছে বলে, এই স্যার। ক্ষমতাকে, সুপার পাওয়ারটাকে কি বলে? টেলিকাইনেসিস। মানে আপনি কোনো কিছুকে একটা মনের সাহায্যে মুভ করে দিতেছেন, এটাকে টেলিকাইনেসিস বলে। মাঝখানে তো বাতাস, শুধু মাথা আর ওই জিনিসটার মাঝখানে তো শুধু বাতাস। তে কি যে ওইটাকে বাঁকা করতেছে বা কি যে নড়াচ্ছে, কি মনে হয় আপনাদের কি যেতে পারে? যদি এটা সম্ভব না, এটা অ্যাবসার্ড, অবশ্যই সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে কি যাইতো বাতাসের মধ্যে দিয়ে? স্যার, কি মনে হয় আপনাদের? কোন একটা অবজেক্ট যাইতো যে বাতাসের মধ্যে দিয়ে, যেহেতু একটা বাস্তবে সম্ভব না, এটা কাল্পনিক। অবজেক্ট যেত মানে কি, কোনো একটা বস্তু যেত, অদৃশ্য একটা বস্তু যেত, যে ধাক্কা দিত? স্যার, এরকমই তো বোঝাই। না, এরকম হবে না, আপনি এনার্জির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। অবজেক্ট কেন যেতে হবে? আশ্চর্য ব্যাপার। আপনি মনে করেন শব্দ, জোরে জোরে কোনো একটা হাই বেসের একটা স্পিকারের সামনে যদি আপনি দাঁড়ান, অনেক অনেক বেস, ওই স্পিকারের সামনে আপনি যদি ছোট একটা কাগজের টুকরো রাখেন, দেখবেন যে সাউন্ডের কারণে এই কাগজটা আস্তে আস্তে দূরে চলে যেতেছে, দেখবেন না? স্যার ওইটা কি জি স্যার। চিন্তা শক্তি বেস করে কি মানে না না, চিন্তা শক্তি বলতে তো আসলে কিছু নাই, এটা তো একটা কথার কথা।
চিন্তা শক্তি বললে তো আসলে কিছু নাই। মানে আমাদের ফিজিক্যাল লাইফে, ফিজিক্যাল লাইফ জগৎটার মধ্যে আমরা যে শক্তি দেখি এটা আইদার ইলেকট্রিক্যাল হবে, বা মনে করেন যে সাউন্ডের যে প্রেসারের কারণে সাউন্ডটা তৈরি হয় এটা হবে, স্যার এটা একটা ম্যাগনেটিক, ভাইব্রেশন হবে, স্যার ম্যাগনেটিক হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক তাই না? রেডিয়েশনের কারণে হয়তো হইতে পারে। এটাই হওয়াটা তো ফিজিবল, কারণ আর কি হবে নাইলে? স্যার এর বাইরে তো আর কিছু নাই, এর বাইরে তো কিছু হতে পারবে থাকলে না। তো জানি মনে না। করেন আপনারা যে এই রোবটের আর্মটা মুভ করাবেন এটা তো পসিবল, মানে আমি এতক্ষণ যেটা বললাম এটা ইম্পসিবল, কিন্তু মানুষ আসলে মনের চিন্তা থেকে যে রোবটিক আর্ম মুভ করতে পারে এটা তো পসিবল। এটা তো আপনারা মানেন যে এটা পসিবল, তাই না? জি স্যার। জি স্যার। কিভাবে পসিবল? আপনি তো মাথার মধ্যে কোনো ছিদ্র করতেছেন না, ফুটা করতেছেন না, মাথা থেকে কি আসতেছে তাহলে যেটা দিয়ে রোবটিক আর্মটা মুভ করতেছে? যদি ওই ধরনের কোন একটা কোডিং সিস্টেম প্রোগ্রামিং সিস্টেম দাঁড় করানো যায় ঠিক আছে, এইভাবে। মানে আপনার কথাটা ঠিক আছে, কিন্তু ওই সিস্টেমটা কি কালেক্ট করবে? ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল, এক্স্যাক্টলি। ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথা থেকে আসবে আপনার মাথার ভিতর থেকে? আমাদের শরীরের ভিতর কি ইলেকট্রিসিটি আছে? স্যার, আমাদের মানে বুঝিনি, আরেকবার একটু বলবেন। আমাদের শরীরে তো স্যার স্যার আমাদের মানে মানুষের হচ্ছে পুরো শরীরের যে সেন্সিং ব্যবস্থাটা এইটার উপর স্যার হচ্ছে ডিপেন্ড করে মাথায় যে সিগন্যালটা যাবে। মানে আমাদের শরীরে যদি কোথাও একটা মানে পিঁপড়া বা মাছি যদি পড়ে সেটার জন্য হুম। আমরা মাথায় যে একটা সিগন্যাল পাই, এটাই একটা আপনি ঠিক হচ্ছে বলছেন, আপনার তো এক এই ধরনের জিনিসটা জানার ইলেকট্রিক্যাল কথা না, সিগন্যাল। আপনি এই জিনিসটা জানেন কিভাবে আপনি? ঠিক, আপনি পড়ছেন আগে কোথাও বা অন্য কোথাও? স্যার আমি হচ্ছে শুনছিলাম আর কি, এই যে মানে আচ্ছা, হ্যাঁ, কিছুদিন আপনি একটা আগে হচ্ছে এক্সেলেন্ট পয়েন্ট বলছেন আপনি, যে মানে আমাদের পুরো শরীরের যে সেন্সিং সিস্টেমটা আছে, এই সেন্সিং সিস্টেমের যে সিগন্যাল ট্রান্সমিশন যে হয়, মনে করেন আপনার শরীরে কোথাও মাছি পড়ছে বা মশা কামড় দিছে, আপনি কিন্তু মুহূর্তের মধ্যে এই জিনিসটা টের পেয়ে যেতেছেন। অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা যখন চোখ দিয়ে দেখি আমরা কোথাও ব্যথা পাইতেছি, তখন আমরা বুঝি ব্যথা পাইতেছি, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি চোখ বন্ধ করে রাখতেছেন কিন্তু তারপরেও কিন্তু আপনি ব্যথা পাইতেছেন, তাই না? তার মানে অবশ্যই সিস্টেমটা অপটিক্যাল না, মানে আমার চোখের দেখার উপর কিছু ডিপেন্ড করতেছে না। এই সিস্টেমটা পুরোপুরি ইলেকট্রিক্যাল, মানে আমরা কোথাও ব্যথা পাইতেছি বা কিছু করতেছি, এই সিগন্যালটা কিভাবে আমাদের ব্রেইন পর্যন্ত আসে, তারপরে আমাদের ব্রেইন ইন্টারপ্রেট করে যে আমরা ব্যথা পাচ্ছি। এই পুরো সিস্টেমটা হলো কি ইলেকট্রিক্যাল। এবং এই পুরো আমাদের শরীরের মধ্যে যত ধরনের সেন্সিং এবং অ্যাকচুয়েশনের কাজ চলে সবকিছুরই আপনার ব্যাকবোনটা হলো কি একটা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন সিস্টেম। যে জিনিসটাকে অনেকে বলে বায়োপটেনশিয়ালি বলে, জেনারেল বায়োপটেনশিয়াল বা বায়ো ইলেকট্রিসিটি। এই জিনিসটা আমাদের শরীরের ভিতরে কনস্ট্যান্টলি জেনারেট হইতেছে। কারো এখান থেকে কি হচ্ছে? স্যার এখানে স্যার নিউরনের কোনো ব্যবহার আছে? নিউরনই তো পুরো জিনিসটাই তো নিউরন দ্বারাই হয়। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এবং এই জিনিসটা আমি যখন প্রথমবার জানছি মাস্টার্সের সময়, কারণ আমাদের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট যে টিচারটা পড়ে তো সে কেমন করে জানি পড়ে, তো আমি কিছু বুঝতাম না ঠিক মতো, তাই আমি পুরো কোর্সটাই পিছনের বেঞ্চে বসে কাটাইছি। তো আমি মাস্টার্সে যে দেখতে পারছি যে এই জিনিসটা আসলে কতটা ইন্টারেস্টিং, মানে বায়ো পটেনশিয়াল বলেন বা বায়ো ইলেকট্রিসিটি বলেন, যেটা সম্পর্কে আমাদের মানে আমাদের শরীরের মধ্যে এত কিছু হইতেছে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আপনারা যে টেস্ট পান, আপনারা যে জিহ্বার মধ্যে দিয়ে খাইতেছেন, জিহ্বার মধ্যে দিয়ে টেস্ট পাইতেছেন, আপনারা মিষ্টি জিনিস খাইলে মিষ্টি টেস্ট পাইতেছেন, ঝাল পাইলে ঝাল, গরম ঠান্ডা অনেকগুলা ইনপুট কিন্তু আমরা এখান থেকে নিতে পারি জিহ্বা থেকে। মানে টেম্পারেচারেরও ইনপুট নিতে পারি, আপনার টেস্ট কিরকম এটাও নিতে পারি, এবং জিনিসটা টেক্সচার কিরকম, মানে একটা টাচ সেন্সিটিভ, যে মানে মনে করেন ভাত খাইতেছেন, ভাতের টেক্সচারটা কিরকম, আপনি মাংস খেতেছেন, মাংসের টেক্সচারটা কিরকম, এটা কিন্তু আপনি জিহ্বা দিয়ে ফিল করতে পারেন। আপনি এই জিনিসটা কিভাবে ফিল করেন যে আপনি কোনো কিছু একটা খাচ্ছেন বা কোনো কিছু একটা গরম নাকি ঠান্ডা, এটা জিহ্বা দিয়ে কিভাবে ফিল করেন? টেস্টের ফিলিংসটা কিভাবে আসে? একটা মজার জিনিস কখনো কল্পনা করছেন? আপনারা মনে করেন খুব মজার কিছু একটা খাইছেন, মনে করেন কাচ্চি বিরিয়ানি খাইছেন বা কিছু একটা, আপনি খাওয়ার পরে রাতের বেলা শোয়ার সময় যদি চিন্তা করেন কাচ্চি বিরিয়ানিটা খাইছি আমি, আপনারা কখনো দেখছেন যে আপনারা অনেকটা টেস্ট পান কিন্তু ঠিক বুঝতে পারেন না টেস্টটা কোথা থেকে আসতেছে? কখনো কি এই জিনিসটা হয়েছে আপনাদের সঙ্গে?
যে আপনারা জিনিসটা অ্যাকচুয়ালি খাচ্ছেন না, কিন্তু আপনারা ফিল করতে পারতেছেন। স্যার ওটা স্যার, যদি ফুল স্যার, আমরা খেয়ে টেস্ট থাকি, আমরা টেস্টটা সাধারণত পাই আমাদের লালার উপর নির্ভর করে। এক এক ধরনের টেস্টের জন্য এক এক ধরনের লালা নিশ্চিত না হয়েছে। না 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 না, আপনি হয়তো ঠিক বলছেন, আমি জানি না, কিন্তু আমি যতদূর জানি এরকম না। স্যার এনজাইমে স্যার। না, এনজয়মেন্ট না। কিন্তু না, আমার কোশ্চেন হলো কি, আপনারা খাইতেছেন না জিনিসটা, জাস্ট কল্পনা করতেছেন ওই জিনিসটা খাবারের, কিন্তু তারপরেও কিছু টেস্ট পাইতেছেন, কিভাবে পাচ্ছেন? আপনারা কি এই জিনিসটা এখন একটু টেস্ট করে দেখতে পারবেন যে আপনার কোনো কিছু একটা, মানে আপনাদের পছন্দের একটা খাবার খাওয়ার চিন্তা করে দেখেন তো, আপনারা ওই জিনিসটা টেস্ট বুঝতে পারেন নাকি ওই জিনিসটা টেস্ট কিরকম হবে? বা একটা মিষ্টি জিনিস, একটা ঝাল জিনিস, জি দুইটার স্যার, কম্পারিজন কি আপনি না অনেকবারই খেয়ে হয়। বুঝতে পারেন? আপনার জি কি স্যার, একটু মানে মাথার মধ্যে, এরকমটা মানে হয়। জিনিসটা খুব উইয়ার্ড, ঠিক আছে, জিনিসটা খুব উইয়ার্ড, আপনার জিনিসটা মানে এই জিনিসটা খুব কাউন্টার ইনটিউটিভ, যে আমি খাচ্ছি না কিন্তু আমি ফিলটা পাচ্ছি, আবার কাউকে বুঝাইতেও পারতেছি না, ফিলটা পাইতেছি। স্যার এরকম আপনারা হয়তো বুঝতে পারবেন, পারবেন না, আমি জানি না। তো খুব অবাক করা ব্যাপার যে কিভাবে হচ্ছে এই জিনিসটা, যে আমি খাইতেছি, আমি ঝাল নাকি মিষ্টি এই জিনিসটা টের পাইতেছি। এই জিনিসটাও কিন্তু ইলেকট্রিক্যাল, আপনি জিনিসটা যে টেস্ট পাইতেছেন এই জিনিসটা কিন্তু স্যার ইলেকট্রিক্যাল। টক টের পাওয়া যায়, তেঁতুল সামনে থাকলে টের পাওয়া যায়। টের পাওয়া যায়, কিভাবে টের পান? এটা অদ্ভুত একটা ব্যাপার না, কিভাবে টের পান? আপনাদের মনে কখনো কোশ্চেন জাগে নেই যে আমি জিহ্বা দিয়ে খাচ্ছি কিন্তু জিনিসটা টেস্ট পাইতেছি কিভাবে আমি? বা মনে করেন আমি কান দিয়ে শুনতেছি, আমি মেল ভয়েস আর ফিমেল ভয়েস এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করতে পারতেছি? বা মনে করেন আমি নাক দিয়ে গন্ধ শুকতেছি, আমি জিনিসটা কি পচা না ভালো, এই জিনিসটা নাক দিয়ে গন্ধ শুকে অ্যাসেস করতেছি, আমার গন্ধটার যে সেন্সটা তৈরি করতেছে কে? আমরা জানি যে ব্রেন বা বলেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলেন, এটাই হলো কি আমাদের সব ধরনের এই যে চিন্তা ভাবনা সবকিছুর উৎপত্তিস্থল ওইখানে। কিন্তু এই যে ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা সিএনএস বলি আমরা, এই পুরো এই জিনিসগুলা কিভাবে আমাদের এই পুরা শরীরের যত ধরনের সেন্সেশন যেটা আর কি, এই জিনিসটাকে প্রসেস করতেছে কিভাবে? তো আপনারা এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? আমরা আস্তে আস্তে এই কোর্সে চেষ্টা করব এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য, যে আমরা কিভাবে টেস্ট পাই, কিভাবে শুনি। তখন আমরা বুঝতে পারবো যে কারো যদি এই সেন্সটা নষ্ট হয়ে থাকে, কেউ যদি এই টেস্টটা না পায়, কেউ যদি কানে কম শুনে, ওই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করে কিভাবে বায়ো ইনস্ট্রুমেন্ট বানাইতে পারবো। বুঝতে পারছেন? তো আমি আশা করি এই ছবিটার থেকে আপনারা নিজেদের মনের মনেই একটা উপায় বের করতে পারবেন যে আমরা জিহ্বাতে কিভাবে টেস্ট পাচ্ছি, ঠিক আছে? তো দেখেন এই সিস্টেমটা কিরকম, একটা মেজারেন্ট থাকবে। মেজারেন্টটা হলো কি আপনার শরীর থেকে কোনো একটা সার্টেন একটা ইনপুট নিচ্ছেন, এই ইনপুটটা আপনার টেম্পারেচার হইতে পারে, আপনার মনে করেন প্রেসার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই মেজারেন্টটা একটা সেন্সরের মধ্যে দিয়ে আমরা নিচ্ছি, কালেক্ট করতেছি, ইনপুট কালেক্ট করতেছি, তারপরে এটাকে আমরা সেন্সরের মাধ্যমে আমরা এটা একটা সিগন্যাল কন্ডিশনারের মাধ্যমে মধ্যে পাঠাচ্ছি। সিগন্যাল কন্ডিশনারটা কি করে? এই সিগন্যালটাকে প্রসেস করে, সেন্সরের যে আউটপুটটা, এই আউটপুটটাকে প্রসেস করার পরে এটা আইদার ডিসপ্লের মধ্যে দেখায় অথবা রেকর্ড করে, অথবা দুটেই করে, ডিসপ্লেতেও পাঠায়, রেকর্ডও করে। আপনারা আপনাদের জীবনে যত ধরনের ইনস্ট্রুমেন্ট দেখছেন, দেখবেন যে সবগুলো ইনস্ট্রুমেন্টই এই বেসিক যে ব্যাকবোন, এই ব্যাকবোনটা ফলো করে। যেমন মনে করেন আপনি মোবাইলে একটা ছবি তুলবেন, ঠিক আছে, মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, তো ছবি যখন তুলবেন স্বাভাবিকভাবে আপনার ইনপুটটা কি হবে তখন সেন্সরে? কেউ বলতে পারবেন ইনপুট কি হবে? কারো কোনো আইডিয়া নেই? music। আচ্ছা, মোবাইলের সেন্সরটা কি বলেন তো? মোবাইলের সেন্সর জিনিসটা কি? স্যার ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে স্যার ওটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে সেটাকে স্যার ঠিক আউটপুটে বলছেন, আপনার দেখানো। সংজ্ঞা একদম 100-তে 100, এক্স্যাক্টলি কারেক্ট। মানে সেন্সর এবং ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য হলে সেন্সর জেনারেলি ফিজিক্যাল কোনো একটা ইনপুটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, কিন্তু আমরা মোবাইলের যে সেন্সরটা, ক্যামেরা আমরা যেটাকে বলি, এই সেন্সরটা কি আসলে? লেন্সটা একটা সিমোস সেন্সর বা সিসিডি সেন্সর, ঠিক আছে? আপনারা তো সিমোস পড়ছেন তাই না? ইয়েস স্যার। সিমোস সেন্সর থাকে, সিসিডি থাকে, সামনে একটা লেন্স থাকে, জাস্ট লাইটটাকে এক জায়গাতে একাট্টা করার জন্য। তো মনে করেন ওই সেন্সরটার মধ্যে আমরা যে ইনপুটটা নিচ্ছি, ইনপুটটা হলো লাইট,
ঠিক আছে? আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুর মধ্যে আলো পড়তেছে মাঝারুল ইসলাম, আপনার মনে হয় স্পিকার অন, আপনি হেডফোন কানেক্ট করে কথা বলার চেষ্টা করেন, নাহলে ইকো হয় ল্যাগের কারণে। তো ওই সেন্সরটা কি করে, আপনার বাইরের আলো পড়তেছে কোনো একটা বস্তুর উপরে, ওই আলোটা রিফ্লেক্ট করে আমার সেন্সরের মধ্যে পড়তেছে, ওই সেন্সরটা ওই ইনপুটটা ক্যাপচার করতেছে, ক্যাপচার করার পরে আমাদের মোবাইলের মধ্যে যে প্রসেসিং ইউনিটটা আছে সিপিইউ বা অন্য কোথাও, সেই সিগন্যালটাকে প্রসেস করে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করে, মানে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালি কনভার্ট করে, কনভার্ট করার পরে আপনি মোবাইলে সেভ করে রাখেন, রেকর্ড করেন অথবা ডিসপ্লেতে শো করেন। দেখবেন যে আপনারা যত সেন্সর নিয়ে চিন্তা করেন, যত ধরনের সিস্টেম নিয়ে কল্পনা করেন, যেমন থার্মোমিটার, দেখবেন যে এই জিনিসটা ফলো করে। ঠিক আছে, আপনার মনে করেন রেডিও, রেডিও এই সিস্টেমটা ফলো করে। এমন কোনো সিস্টেম নাই, ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম নাই যেটা এই ব্যাকবোনটা ফলো করবে না। সো এই ব্যাকবোনটা জানা থাকলে আমরা যে কোনো ধরনের ডিভাইসের, মানে একদম ডিভাইসটা তৈরি করার প্রথম স্টেজটা কমপ্লিট করতে পারবো। আমাদের জানতে হবে যে কি সেন্সর প্রয়োজন, মানে আমরা যেটা দেখতে চাইতেছি এটার জন্য কি সেন্সর প্রয়োজন, কি ধরনের সিগন্যাল কন্ডিশনার প্রয়োজন, আর বাকিটা সবগুলোর জন্য সেম, ডিসপ্লে এবং রেকর্ডার সবকিছুর জন্য সেম, এটাতে তেমন একটা চেঞ্জ আসে না। তো এটা হলো কি আমাদের মেজারিং সিস্টেমের ব্যাকবোন, এবং যে কোয়ান্টিটিটা আমরা মেজার করব ওই মেজারটাকে বলি হলো মেজারেন্ড, যে জিনিসটাকে আমরা মেজার করব, এবং যে জিনিসটার মাধ্যমে আমরা মেজার করব সেটা হলো কি আমাদের সেন্সর অথবা ট্রান্সডিউসার। সেন্সর এবং ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য আমরা পরের লেকচারে দেখব, তবে জেনারেলি সেন্সর হলে কি যে কোনো একটা ফিজিক্যাল ইনপুটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। আর ট্রান্সডিউসার কি এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তাই না? ট্রান্সডিউসার কি? ট্রান্সডিউসার কাকে বলে? মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে না, ট্রান্সডিউসার হলে কি যে কোনো এক ধরনের এনার্জিকে আরেক ধরনের এনার্জিতে রূপান্তরিত করে। Yes, sir. Exactly. স্যার পুরো হিউম্যান বডিতে স্যার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোলের মতোই কাজ করে, তাই স্যার? হুম, অবশ্যই। আমরা এই জিনিসগুলো শিখছি কিভাবে? আমরা তো আসলে মানে সায়েন্স জিনিসটা যে উৎপন্ন হয়েছে কিন্তু আসলে প্রকৃতিকে অবজার্ভ করা থেকে। মানে মানুষজন দেখবেন যে দিনের পর দিন গাছের দিকে তাকায় থাকতো, পাখির দিকে তাকায় থাকতো, আকাশের দিকে তাকায় থাকতো। ওখান থেকেই কিন্তু এই মানে সায়েন্সের যত কিছু যা কিছু তৈরি হয়েছে সবকিছু কিন্তু আপনার প্রকৃতিকে অবজার্ভ করা থেকেই তৈরি হয়েছে। তো আমরা যখন হিউম্যান বডি বা অ্যানিমেল বডিকে যখন কাছাকাছি থেকে যখন অবজার্ভ করা শুরু করছি, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের সেন্সর, ট্রান্সডিউসার এগুলোর আসলে বেসিকটা কি। সবকিছুর ইন্সপাইরেশন আসছে কিন্তু প্রকৃতি থেকে। সো সেই অর্থে আপনি যদি বলেন তাহলে অবশ্যই মানুষের শরীর অনেক বড় একটা ইনস্ট্রুমেন্টেশনের চেইন, বা আপনি বলতে পারেন প্রোডাকশন লাইনও বলতে পারেন, দুই দিক থেকেই বলা যায়। আচ্ছা, তো মেডিকেল মেজারমেন্টের যে চেইনটা, সেই মেডিকেল মেজারমেন্টের চেইনটা অনেকটা এরকম, সেটা ডিভাইস টু ডিভাইস কিছুটা ভ্যারি করে, তবে মোটামুটি ব্রডলি স্পিকিং এটাকে এইভাবে দেখানো যায় যে আপনার মানুষের শরীর থাকবে, মানুষের শরীরের থেকে কোনো একটা ইনফরমেশন আপনি একটা সেন্সিং ইউনিটের মধ্যে নেবেন, সেই সেন্সিং একটা ইউনিট আপনার একটা ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে এই পুরো সিগন্যালটাকে পাস করাবে। সেই পুরো সিস্টেমটা কি হইতে পারে, আপনার ইসিজি হইতে পারে, ইএমজি হইতে পারে, ব্লাড প্রেশার হইতে পারে, ব্লাড গ্লুকোজ হইতে পারে, এরকম একটা ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে। সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে বিভিন্নভাবে এই জিনিসটাকে আমরা প্রসেস করব। তারপরে আমরা অ্যানালগ টু একটা ডিজিটাল কনভার্টারের মাধ্যমে আমরা এলসিডিতে এটা রেজাল্টটা দেখাবো। আমরা ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্টের পুরো প্রসেসটার পরে যে রেজাল্টটা আসবে সেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে আমরা এলসিডিতে দেখাবো, অথবা আমরা এই জিনিসটাকে অসিলোস্কোপে দেখবো, ভোল্টেজ আকারে যদি থাকে অসিলোস্কোপে দেখাবো। দেখবেন যে সব ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টই এরকম একটা প্রসেস ফ্লো ফলো করে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ পরবর্তীতে আমরা যখন ইসিজি, ইএমজি, ব্লাড প্রেশার এগুলি দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে সবকিছুই এরকমই। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যদি থাকে এখানে অবশ্যই একটা সেন্সর থাকতে হবে, এবং এই সেন্সরটার পরে অবশ্যই এই সিগন্যালটাকে প্রসেস করার একটা ব্যবস্থা থাকতে হবে। সেটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বলেন বা যে কোনো ইনস্ট্রুমেন্টেশন বলেন, সবই সেম। তো এই জিনিসটা আবার দেখানো হয়েছে যে জেনারেলিস্ট মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। এখানে যে মেজারেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে, যে একটু আগে মেজারেন্ট ছিল, এবং টাইপ অফ বায়োমেডিক্যাল মেজারেন্ট কোয়ান্টিটিস এর মধ্যে আপনারা দেখেন বায়োপটেনশিয়াল, প্রেশার, ফ্লো, ডাইমেনশন, ডিসপ্লেসমেন্ট, ইম্পিডেন্স, টেম্পারেচার, কেমিক্যাল কনসেন্ট্রেশন, এগুলো থাকে। এই পর্যন্ত আমরা যা যা পড়লাম এটা নিয়ে কি আপনাদের আরো কোনো কোশ্চেন আছে? আপনাদের কি সাবজেক্টটা অনেক বেশি কঠিন মনে হইতেছে বা কমপ্লিকেটেড মনে হইতেছে?
না স্যার সাবজেক্টটা অনেক পুরোটা মেবি সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং। মানে আমি আপনাদেরকে একটা জিনিস প্রমিস করতে পারি, স্যার অনেক সাবজেক্ট ইন্টারেস্টিং মনে হইতেছে সাবজেক্টটাতে। হ্যাঁ, আমি আশা করব যে আপনারা এই সেমিস্টার পুরোটাতে এই সাবজেক্টের উপর অনেক বেশি মনোযোগ দিবেন। কারণ কি? কারণ আমার পড়ানোর মধ্যে ঘাটতি থাকতে পারে। আমি টিচার হিসেবে খুবই নতুন, তো আমার পড়ানোর মধ্যে ঘাটতি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এখানে যে রেফারেন্স গুলো ফলো করব, মানে যে বইগুলো ফলো করব বা যে পিপিটিটা আমি আপনাদেরকে বানাই দিব, এটার মধ্যে কোনো ঘাটতি থাকবে না। কারণ এটা অনেক অভিজ্ঞ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বা অনেক বড় বড় প্রফেসরের আপনার বই বা নোট বা পেপার যেটাই বলেন। তো আপনারা চেষ্টা করবেন আমি যা বলতেছি এটাকে বেশি গুরুত্ব দিবেন না, এটাকে একদমই গুরুত্ব দিবেন না। আপনারা গুরুত্ব দিবেন হলে গিয়ে এখানে যে টপিকগুলো থাকবে, আপনারা প্রত্যেকটা টপিক যদি নিজেদের ইন্টারেস্টে বই দেখে বা ইউটিউব দেখে বা ইন্টারনেট থেকে পড়েন, তাহলে আমার মনে হয় যে আপনারা আমি যতটুকু পড়াচ্ছি তার থেকে অনেক বেশি জিনিস শিখতে পারবেন। তো সেমিস্টারের এন্ডে দেখা যাবে যে এই জিনিসগুলো সম্পর্কে আমার থেকে আপনারা বেশি জানেন। কারণ আমি হয়তো কোনো একটা পার্টিকুলার টপিকে কাজ করছি, কিন্তু আমি তো সবকিছু নিয়ে কাজ করিনি। সো আমি যেসব বিষয় নিয়ে কাজ করিনি ওইসব বিষয়ে আমার জানার ঘাটতি থাকতেই পারে। কিন্তু যে বই লেখছে বা যে ইউটিউবে ভিডিও বানাইছে ওই একটা পার্টিকুলার টপিকের উপরে, সে অবশ্যই এই বিষয়ে এক্সপার্ট। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বই বা ইউটিউবের ভিডিওকে বেশি গুরুত্ব দিতে। কোনো একটা সাবজেক্ট সম্পর্কে আপনার ইন্টারেস্টেড হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো কি ইউটিউবে ভিডিও দেখা। মনে করেন আপনারা কোনো একটা জিনিস সম্পর্কে পড়তে ইচ্ছা করতেছেন না পরীক্ষার আগে। মনে করেন আজ কালকের পরীক্ষা হলে কি ইসিজির উপর, ইসিজি নিয়ে আপনার পড়তে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে স্যার ভালো মতো পড়ায় নেই, আমি বুঝিনি, বা আমার পিপিটি সুন্দর ছিল না, ক্লাস নোট ভালো ছিল না। তো আপনারা ওই সময় ওই যে একটা মানে ওই যে একটা সময়, যে সময় আপনার পড়তে ইচ্ছা করতেছে না কিন্তু কালকে পরীক্ষা, আপনার স্টুডেন্টরা আমি আশা করি এই সময়টা পার করে আসছে। আপনারা জানেন যে না পড়লে আপনারা ফেল করবেন, কিন্তু স্যার তারপর আপনারা পড়তেছেন না। আমার একটা স্যার মানে প্রবলেম হচ্ছে স্যার হচ্ছে সাবজেক্টটা হ্যাঁ তো আমাদের হলো থিওরি বেসড। তো হ্যাঁ, থিওরি বেসড স্যার মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার হচ্ছে মনে থাকে না, মানে যা পড়ি দেখা যায় অনেক সময় মনে থাকে না। এটা থেকে স্যার এখন তো বের হওয়ার কোনো অনলাইনে সবকিছু, এখন এত কিছু মনে থাকার কি দরকার? স্যার সবকিছু আছে কিন্তু স্যার নিজের একটা জানা আছে এই বিষয়টা, তারপরে হঠাৎ করে যদি কেউ কখনো জিজ্ঞেস করে দেখা যাচ্ছে আমি ওই মুহূর্তে পারতেছি না। তো কোনো সমস্যা নেই, এইটা থেকে এটা কোনো সমস্যা না। মানে আন্ডারগ্রেড পড়ালেখা করার উদ্দেশ্য কি জানেন? মানে মানুষ তো আন্ডারগ্রেড পড়ার পরে কেউ মাস্টার্স করে, তারপরে আবার কেউ পিএইচডি করে। আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষজন যে আরো আরো বেশি পড়ালেখা করে, মানে আন্ডারগ্রেডই তো পড়ালেখা করার একদম সর্বোচ্চ সোপান না, এরপরেও তো আরো অনেক কিছু আছে। পিএইচডির পরে পোস্টডক আছে, তারপরে প্রফেসরশিপ আছে, পড়ালেখার তো কোনো শেষ নেই। কিন্তু আন্ডারগ্রেডটা পার্টিকুলারলি মানুষ কেন করে, কি মনে হয় আপনাদের? আমি যদি আপনাদের উপর একটা পোল করি, আপনাদের কার কি অপিনিয়ন যে আন্ডারগ্রেড পড়ালেখা মানুষ কেন করে? স্যার পড়ালেখা শেষ করে একটা চাকরি করবে। এটাই কিন্তু ভুল, এটাই তো সমস্যা। আর কারো কোনো ধারণা আছে কেন পড়ে আন্ডারগ্রেড? স্যার ম্যাক্সিমাম এটাই। এটা কি উচিত নাকি সামগ্রিক অনুচিত? মানে আপনি যেটা বললেন এটা কি হওয়া উচিত বিষয়ের এরকম? উপরে একটা মানে একটা ধারণা, একটা সামগ্রিক বিষয়ের এই তো উপরে। আপনি ঠিক বলছেন, সামগ্রিক বিষয়ের উপর একটা ধারণা। মানে কোনো কিছু আপনি ইনডেপথ জানেন না, আপনি জ্যাক অফ অল ট্রেড কিন্তু মাস্টার অফ নান, ঠিক আছে? মানে আপনি কোনো বিষয় সম্পর্কে এক্সপার্ট না, আপনি কোনো বিষয় সম্পর্কে খুব বেশি জানেন না, কিন্তু আপনি একটা জিনিস জানেন যে ওই জিনিসটা এক্সিস্ট করে। যেমন স্যার ঠিক আছে? আমাদের যেমন মনে এখানে করেন আপনি ইলেকট্রনিক্স 2 পড়ছেন, ইলেকট্রনিক্স 2 পড়লে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে, আপনি হয়তো বলতে পারবেন না ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে। কিন্তু আপনি জানেন যে ফিডব্যাক সিস্টেমের মধ্যে আপনার পজিটিভ ফিডব্যাক আছে, নেগেটিভ ফিডব্যাক আছে। এই জিনিসটা তো আপনি জানেন নাকি? Yes, জি sir. তো স্যার। আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে যখন একটা কাজ করতে দেওয়া হবে, মনে করেন আপনি পিএইচডি করতে গেলেন বা মাস্টার্স করতে গেলেন, আপনাকে একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার বানাতে হবে। আপনি জানেন যে পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারটা দিয়ে কাজটা হবে, কিন্তু আপনি জানেন না পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার কিভাবে বানাতে হয়। সমস্যা কি? আপনি ইন্টারনেটে সার্চ করবেন যে একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ডিজাইন দেখাও আমাকে, ইন্টারনেট তো সাথে সাথে আপনাকে দেখাই দিবে, তাই না? তা আপনি যদি জানেন যে এই জিনিসটা এক্সিস্ট করে তাইলেই না আপনি সার্চ করতে পারবেন। যেমন মনে করেন আপনার প্রেশারের সমস্যা হচ্ছে, আপনার মনে হতেছে আপনার ব্লাড প্রেশার বেশি। এখন মনে করেন যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন পড়ে নাই, ও জানেই না যে মানুষের শরীর থেকে প্রেশার মাপার কোনো মেশিন আছে বা প্রেশার মাপার প্রয়োজনীয়তা আছে। ও দিক বিদিক হাতড়ায় বেরোলেও বের করতে পারবে না যে ওর আসলে প্রেশার মাপা দরকার। কিন্তু আপনারা যদি এই পুরো কোর্সটা পড়েন, আপনারা তো অ্যাটলিস্ট জানবেন যে প্রেশার মাপার মেশিন নামে একটা মেশিন আছে, যেটার নাম স্ফিগমোম্যানোমিটার। এতটুকু তো আপনারা জানবেন। এরপরে যদি আপনার কখনো এই প্রেশার মাপার মেশিনটা ডিজাইন করতে, আপনার জাস্ট ইন্টারনেটে যদি সার্চ দেন যে এই মেশিনটার ব্লক ডায়াগ্রাম দেখাও বা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখাও, ইন্টারনেটে তো আপনি সবকিছু পাইতেছেন।
আপনার তো আসলে কোনো কিছু ইনডেপথ জানার দরকার নেই, আপনার শুধু জানার দরকার যে এরকম একটা জিনিস আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই পয়েন্টে অনেকে মিস করে। এটা যে শুধু স্টুডেন্টরা মিস করে সেটা না, টিচাররাও মিস করে। মানে টিচাররা মনে করে যে স্টুডেন্টদেরকে এখানে আসলে অ্যাসেস করার জন্য আনা হইতেছে। আমি 10-12টা স্টুডেন্টকে নিব, এদেরকে একজনকে 10 দিব, একজনকে 12 দিব, একজনকে 15 দিব, ব্যাস শেষ। কিন্তু আসলে কিন্তু পড়ালেখার উদ্দেশ্য সেটা না। পড়ালেখার উদ্দেশ্য হলো গিয়ে কি কি জিনিস এক্সিস্ট করে, মানে যেটা আপনি এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা না করলে জানতেই পারতেন না এরকম একটা সুন্দর জিনিস আছে বা এরকম হওয়া সম্ভব। এই জিনিসটা আপনারা জানতেনই না, এখন আপনারা জানেন। সো পাশ করলে, ভালো রেজাল্ট করলে অবশ্যই চাকরি পাবেন, আপনি এক সময় না এক সময় চাকরি পাবেনই। কিন্তু আপনি যদি শুধুমাত্র এইটার জন্যই পড়ালেখা করেন যে আমি পাশ করলে চাকরি পাবো, তাহলে আপনি শুধু পাশ করলে একটা চাকরিই পাবেন, এর বেশি কিছু আর পাবেন না। আপনারা কিছু বলতে চাইছিলেন? স্যার বায়োমেডিকেলের উপর ক্যারিয়ার নিয়ে কথা বলবেন বলছিলেন, তো এটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো। ঠিক আছে, তো আহ, এটার পরে আরেকটা বোরিং জিনিস আছে, এই জিনিসটা আপনারা নিজেরা পড়ে নিন, যদি কিছু না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি বোরিং হলে এটা খুব ইম্পর্টেন্ট, যে একটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট যে আপনারা ডিজাইন করবেন ভবিষ্যতে, এটার পারফরমেন্সটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, মানে এটা কি একটা ভালো ইনস্ট্রুমেন্ট নাকি এটা একটা খারাপ ইনস্ট্রুমেন্ট, ও কি ঠিক মতো রেজাল্ট দিতেছে নাকি ঠিক মতো রেজাল্ট দিতেছে না। এটা আসলে শুধুমাত্র বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য না, আপনি যে কোনো এক্সপেরিমেন্টই যদি রান করেন, ল্যাবরেটরিতে যে কোনো এক্সপেরিমেন্টে যদি রান করেন, ওই এক্সপেরিমেন্টের কোয়ালিটি কিরকম সেটা কিন্তু ডিপেন্ড করবে এই প্যারামিটারগুলোর উপরে, যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রেজলিউশন, রিপ্রোডিউসিবিলিটি, সেন্সিটিভিটি। আমি শিওর যেগুলো আপনারা আগেও শুনছেন অনেকবার। আপনারা এখান থেকে একটু পড়ে নিন যে কোনটার মানে কি, এটা ইম্পর্টেন্ট, বোরিং হলেও খুব ইম্পর্টেন্ট। তো এখন আসা যাক যে বায়োমেডিক্যাল এই ইনস্ট্রুমেন্ট বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পড়ে আপনাদের শর্ট টার্ম এবং লং টার্ম লাভ কি। এখানে মোটামুটি শর্ট টার্ম লাভগুলো দেওয়া হয়েছে, যে বাংলাদেশের পার্সপেক্টিভে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে কি লাভ। বাংলাদেশে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার লাভ যেটা, যে যেহেতু বাংলাদেশে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি এটা অন্যান্য অনেক জায়গার থেকে অনেক ভালো, কোনায় কোনায় আপনার ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস। এটার জন্য দেখা গেছে যে আমাদের বায়োমেডিক্যাল যে সাইটটা, এই সাইটটাও খুব ডেভেলপ করছে এই সেন্সে আমরা চায়নার থেকে বা অন্যান্য যে কোনো দেশ থেকে প্রচুর পরিমাণে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট ইম্পোর্ট করি। এখন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট শুধু ইম্পোর্ট করলেই হবে এমন নয়, ওগুলোর কিন্তু মেইনটেনেন্সও করতে হবে, মানে নিয়মিত ওগুলো নষ্ট হইতেছে ডায়াগনস্টিক সেন্টারে, এবং কিছু কিছু ডেডিকেটেড সার্ভিস ইঞ্জিনিয়ার এগুলাকে ঠিক করতেছে, কন্টিনিউয়াসলি সার্ভিস দিচ্ছে। তো এটার মধ্যে অনেকগুলো কোম্পানি আছে, যেমন আপনার জেনারেল ইলেকট্রনিক আছে, সিমেন্স আছে, আকফা আছে। এরা হলে কি আপনার ইবনে সিনা ল্যাবইট সহ আরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের ওদের বায়োমেডিক্যাল ডিভাইসগুলো সাপ্লাই করে। তো আপনাদেরকে ফার্স্ট মানে একদম প্রাইমারি যে সুবিধাটা সেটা হলো কি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনারা যদি ক্যারিয়ার করতে চান, তাহলে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে আপনাদের সুযোগের কোনো অভাব নেই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সুযোগের কোনো অভাব নেই। এবং এটার সাথে সাথে প্রত্যেকটা হাসপাতালে আপনার কিন্তু 1 থেকে 2 জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার থাকে। কেন? যে সিস্টেমগুলোকে মেনটেন করার জন্য। যে কোনো হাসপাতালে আপনি যান, আপনি বারডেমে যান, পিজিতে যান, সব জায়গায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এবং এটা খুব স্টেবল একটা চাকরি। স্টেবল চাকরি এই সেন্সে যে এটার চাহিদা কখনো শেষ হবে না। এবং আপনি যদি এক্সপার্ট হয়ে যান এই ফিল্ডে, আপনার ওই এক্সপার্টিজের একটা দাম আছে। বুঝতে পারছেন? কারণ আপনাকে সহজে কেউ রিপ্লেস করতে পারবে না। অনেক বছরের অভিজ্ঞতা যাদের আছে, সহজে ওদেরকে কেউ রিপ্লেস করতে পারে না। তো এইটা হলো গিয়ে প্রাইমারি যে সুবিধাটা বললাম। আর সেকেন্ডারি যে সুবিধাটা সেটা হলো গিয়ে রিসার্চের ক্ষেত্রে। যে বায়োমেডিক্যাল সায়েন্সেস বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনারা পড়েন, এটা রিসার্চের অপরচুনিটির কোনো শেষ নেই। কারণ এটা খুব মাল্টি মোডাল বা খুব মানে ইন্টার ডিপার্টমেন্টাল সাবজেক্ট, তো এই জন্য মানে সব জায়গাতেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা দেখবেন বায়োমেডিক্যাল সায়েন্সে কন্ট্রিবিউশন করে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কন্ট্রিবিউশন করে। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া তো আসলে কোনো ডিভাইস তৈরি করা সম্ভব না। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এখানে খুব ইউনিক একটা অ্যাডভান্টেজ আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এবং বেশিরভাগ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। কারণ ওরা ইলেকট্রিসিটিকে খুব ভালো মতো বুঝে, এবং শরীরের ভিতরে সব কমিউনিকেশন সবকিছু হয় ইলেকট্রিক্যাল সিগনালে, এবং এখন মডার্ন যে সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলো সবগুলোর আউটপুটই ইলেকট্রিক্যাল। সো এট এ সার্টেন পয়েন্ট আপনার অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। অ্যাকচুয়ালি এট এ সার্টেন পয়েন্ট না, পুরো পয়েন্টটাতে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগবে। তো এই জন্য রিসার্চের ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের খুব গুরুত্ব বায়োমেডিক্যাল ফিল্ডে। যে কোনো ডিভাইসই আপনি ডেভেলপ করতে চান,
যে কোনো এক্সপেরিমেন্ট আপনি ডিজাইন করতে চান, ওখানে অবশ্যই আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। এই জন্য আপনারা যদি বায়োমেডিক্যালে ক্যারিয়ার করতে চান, তাহলে আইদার আপনারা দেশের ভিতরে এইসব কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেমন জি প্রতি বছরই 5 থেকে 6 জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রিক্রুট করে। সিমেন্স আছে, আকফা আছে, ফিলিপস আছে, আরো নতুন নতুন চাইনিজ অনেক কোম্পানি ঢুকতেছে, আমি ওগুলোর নাম জানি না। সো ওগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এগুলো বেশিরভাগই আপনার বায়োমেডিক্যাল ইমেজিং নিয়ে কাজ করে, যেমন মনে করেন এক্স রে বা সিটি স্ক্যান, এমআরআই, এগুলি নিয়ে কাজ করে বেশিরভাগই। যেমন জির আপনার আল্ট্রাসাউন্ডের যে ইকুইপমেন্টগুলো, যেমন মনে করেন আপনার ইকোকার্ডিওগ্রাফ, তারপর 4D আল্ট্রাসাউন্ড, এগুলো খুব ইমপ্রুভড, আগের থেকে খুব ইমপ্রুভড জেনারেল ইলেকট্রনিক্সের। আর আকফা হলে কি আপনার মনে করেন এক্স রে যে ফিল্মগুলা, এক্স রে যে স্লাইডগুলো, এগুলো বানায়, কিছু এক্স রে ইকুইপমেন্টও বানায় মনে হয়, আমি শিওর না। আপনাদের কি কোনো কোশ্চেন আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে? স্যার এই সাবজেক্টে কোনো কি ম্যাথমেটিক্স নাই তো না? ম্যাথমেটিক্স আছে, কিন্তু ম্যাথ করতে হবে না, কিন্তু আপনাকে ডিরাইভেশনটা বুঝতে হবে যে জিনিসটা কিভাবে আসলো। ম্যাথ করতে হবে না কোনো। ম্যাথ যা করতে হবে সব মুখে মুখে। যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি যে 4 মেগাহার্টজ এর একটা আল্ট্রাসাউন্ড তৈরি করতে হবে, ক্রিস্টালটার থিকনেস কতটুকু হবে, তখন ওখানে একটা সার্টেন রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা জানলেই আপনি বের করতে পারবেন যে কতটুকু থিকনেস লাগবে। আর কোনো কোশ্চেন আছে? আপনার কি আপনাদের আছে যে বায়োমেডিক্যাল সেক্টরে কাজ করে? স্যার আছে, অনেকেই পরিচিত আছে। আপনাদের গ্রিনের অনেক স্টুডেন্ট কিন্তু বায়োমেডিক্যাল সেক্টরে কাজ হ্যাঁ, করে, স্যার, স্পেশালি কাজ করে স্যার। ইভিনিং এর অনেক স্টুডেন্ট ইলেকট্রোমেডিক্যালে কাজ করে, কারণ কি ওরা ডিপ্লোমা করে আসে, তো ওদের ডিপ্লোমার মধ্যে এক সেমিস্টার থাকে বায়োমেডিক্যালের উপরে, তো ওরা আর কি হ্যাঁ, স্যার, ইনস্ট্যান্টলি কোয়ালিফাইড হয়ে যায়। যারা ডিপ্লোমাতে ইলেকট্রনিক্সে থাকে তাদের স্যার এক সেমিস্টার থাকে, আর হুম। যারা পুরো বায়োমেডিক্যালের একটা ডিপার্টমেন্টই আছে ডিপ্লোমাতে। এখন নতুন তারপর আপনার ইও খুলছে এখন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং খুলছে মনে হয়, যে গণস্বাস্থ্য নাকি যেন একটা আছে না ইনস্টিটিউট, ওরা মনে হয় হ্যাঁ আন্ডারগ্রেড স্যার, খুলছে বাংলাদেশ। বায়োমেডিক্যালের। তো ডিপ্লোমা যারা করে আসে ওরা আর কি অ্যাডভান্টেজাস পজিশনে থাকে আর কি, কারণ বায়োমেডিক্যাল সেক্টরে একটু আর কি কম্পিটিটিভ, তো ওরা চেষ্টা করে যে ইঞ্জিনিয়ারদেরকে অনেক কম স্যালারি দেওয়ার জন্য। তো এই জন্য দেখা যায় যে ডিপ্লোমা কম স্যালারিতে খুব সহজে রাজি হয়ে যায় ওরা, এই জন্য ডিপ্লোমা দেখবেন যে স্যার, প্রচুর আমি ইলেকট্রনিক্স। হ্যাঁ বলেন। স্যার, আমি কিছুদিন আগে স্যার হচ্ছে এই চমক হাসান ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম। তো হুম। উনি হচ্ছে বায়োমেডিক্যাল, বর্তমানে উনি যেখানে রিসার্চার হিসেবে কাজ করতেছে, তো ওখানে মানে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতেছে। তো উনি যেটা বললো আচ্ছা। যে হচ্ছে মানুষের মানে প্রত্যেকটা কিছুকেই যে সিগন্যালটা, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা সেন্স করার পর যে সিগন্যালটা হয়, এইটাকে কন্ট্রোল করে, কখনো কম বা কখনো বেশি করে এটাকে কন্ট্রোল মানে করে আহ, মানুষের যে চিন্তা ভাবনা এটাকে কন্ট্রোল করা যায়। তো এই বিষয়টার উপরেই কাজ করতেছে তারা। স্যার এটা স্যার আচ্ছা, আচ্ছা। কিভাবে হয়, এটার উপরে একটু যদি স্যার আপনি কিছু বলতেন। আমার কোনো আইডিয়া নেই, আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম যে মানে ওনারা কি কন্ট্রোল করে, চিন্তা ভাবনা কন্ট্রোল করবে, কোনো মানে একটা কেমিক্যাল চিন্তা দিয়ে ভাবনা বা কিছু বলতে করে? স্যার মানে ক্লিনিক্যাল হচ্ছে মানে শরীরে অনেক ধরনের যে রোগগুলা থাকে এইগুলাকে স্যার হচ্ছে মানে সলভ করার জন্য আর কি। ও মানে মানসিকভাবে জিনিসটাকে সলভ করবে। হ্যাঁ স্যার, মানে ওই সিগন্যালটা উনি বললো হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস ওরা হচ্ছে ডেভেলপ করছে, যেটা হচ্ছে মানুষের শরীরের মধ্যে আহ, হুম। বসাইতে হয়। সেটা হুম। বসানোর পরে ওই সেন্সিং এটাকে হচ্ছে কন্ট্রোল করা যায়। ও আমি এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো এরকম ডিভাইস তো মানে আপনারা বাজারেই পাবেন। এখন বাজারে কিভাবে পাবেন, যেমন মনে করেন আপনাদের কোথাও ব্যথা হয়েছে, ঠিক আছে, মনে করেন কোমরে ব্যথা হ্যাঁ হয়েছে স্যার, বা হাড্ডিতে ব্যথা হয়েছে, বা মনে করেন হাড্ডি ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, আমরা ব্যথার কিছু ব্যাপারটাই ডিভাইস ইউজ বলছিলাম। করি, যে ডিভাইসটি ইউজ করলে আপনার যে হাড় ভেঙে গেছে, এই জিনিসটা যে সুস্থ হবে, এই সুস্থ হওয়ার যে পেসটা বা রেটটা বেড়ে যায়। ওরা কি করে, একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ইউজ করে। এই ইলেকট্রোম্যাগনেটিক পালসটা দেওয়ার কারণে ওখানে আপনার হিলিং প্রসেসটি ইমপ্রুভ করে। কিভাবে ইমপ্রুভ করে আমি জানি না, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক পালস ইউজ করলে আপনার এই জিনিসটা ইমপ্রুভ করে। তো এটা নিয়ে আমি যে যেখান থেকে মাস্টার্স করছি ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটিতে, বায়োমেডিক্যাল ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি,
ওরা অলরেডি একটা ডিভাইস বানাইছে এবং ডিভাইস বানায় বাজারে ছাড়ছে। এটা হলে কি ওই একটা ব্যাগের মতো, এই ব্যাগটা আপনার যে জায়গায় ব্যথা বা যে জায়গায় হাড্ডি ভেঙে গেছে ওই জায়গায় জাস্ট ভেলক্রো দিয়ে ওই ব্যাগটাকে লাগায় রাখবেন। ওই ব্যাগটা একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস জেনারেট করবে। ইলেকট্রোম্যাগনেটিক পালসটা আপনার ওই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক পালস, ওটা হলে কি আপনার হাড়ের মধ্যে যে মাইক্রোফ্র্যাকচার গুলো আছে বা ক্ষয় রোগ যাদের আছে ওই জিনিসটাকে হিল করতে সাহায্য করে। মানে সাহায্য করে বলতে কি, মানে রেটটাকে বাড়ায় দেয়। শরীর তো নিজের গতিতেই জেনারেলি হিল করে, কিন্তু কারো ক্ষেত্রে যদি এই গতিটা ইনাফ না হয় তখন ও জাস্ট এই গতিটাকে বাড়ায় দেয়। তারপর আবার অনেক সময় দেখবেন কারো যদি ব্যাকবোনে ব্যথা থাকে তখন কি করে, ইনফ্রারেড এর মাধ্যমে ওখানে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ইনফ্রারেড জিনিসটা কি, ইনফ্রারেড জিনিসটাতে মানে ইনফ্রারেড যে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থের আলোটা আপনার জাস্ট হিটিং এর ক্ষেত্রে কাজ করে। মানে ত্বকের নিচের যদি কোনো কিছু একটা থাকে ওই জিনিসটাকে জাস্ট হিট করে। তো দেখবেন যে কোনো একটা জিনিসকে যদি আপনি হিট করেন ওখানে আপনার রিঅ্যাকশনের রেট বেড়ে যায়। কোনো একটা জিনিসকে আপনি যদি টেম্পারেচার বাড়ায় দেন ওই জায়গায় আপনার রিঅ্যাকশনের রেটটা বেড়ে যায়। তো সিমিলারলি আপনার শরীরের মধ্যে কোনো জায়গায় যদি আপনি একটা অপটিমাল টেম্পারেচারে রাখেন ওই জায়গাতে আপনার হিলিং প্রসেসটা ফাস্টার হয়ে যায়। তো এরকম অনেক ডিভাইস আছে যেটা আপনার শরীরের বাইরের থেকে আপনার ভিতরের যে হিলিং প্রসেসটা বা রোগের যে আপনি যেটা বললেন ওই জিনিসটা করতে সাহায্য করে। এখন সেই পার্টিকুলার কোন জিনিসটা নিয়ে কাজ করতেছে এটা আমার একটু তার ইটা পড়লে বুঝতে পারবো, তার রিসার্চের যেই প্রপোজালটা ওইটা পড়লে হয়তো আমি বুঝতে পারবো। আমি চেষ্টা করব। চমক হাসান ওই বুয়েটের, তাই না? জি স্যার। আচ্ছা, আমি চমক হাসানের ইটা পড়ার চেষ্টা করব, প্রপোজালটা পড়ে তারপর আপনাকে বলবো। আচ্ছা, তো আমি মোটামুটি কালকে রাত্রে আপনাদের সিলেবাসটা আবার নতুন করে লিখছি। মানে ইভিনিং এর জন্য যে সিলেবাসটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ওটা অনেক বেশি সিম্পল ছিল, প্লেন এন্ড সিম্পল। তো আমি আরো চেষ্টা করছি জিনিসটাকে আরো বেশি অর্গানাইজড করার জন্য। তো অর্গানাইজড করে আমি মোটামুটি আপনাদের টপিকের লিস্টগুলো এইভাবে রাখছি। আমি জানি না এই পুরো জিনিসটা আমরা শেষ করতে পারবো নাকি অনলাইনে, কিন্তু আমি লিস্টে এই জন্য এখানে রাখছি যে আমি যদি কোনো একটা টপিক শেষ না করতে পারি, হয়তো পরীক্ষাও নিতে পারলাম না ওই টপিকের উপরে, ফাইনালেও থাকলো না, আমি আশা করব যে আপনাদেরকে যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলো থেকে আপনারা এই টপিকগুলো সম্পর্কে জানবেন। জাস্ট একবার গল্পের বইয়ের মতো করে পড়বেন। তাহলে হবে কি যে আপনারা অ্যাটলিস্ট ভবিষ্যতের জন্য আপনার এই জিনিসটা জানা থাকবে। কখনো আপনারা কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি ওই জিনিসটা সম্পর্কে জানো, আপনারা বলতে পারবেন যে হ্যাঁ আমি পড়ছিলাম, এই জিনিসটা বেসিক্যালি এটা এটা করে। কিন্তু কিভাবে করে আমি জানি না, কিন্তু আমার জানা আছে যে এরকম একটা জিনিস আছে। শুধুমাত্র ওইটার স্বার্থেই আপনারা প্রত্যেকটা টপিক বই থেকে খুঁজে খুঁজে বের করে পড়বেন। এই টপিকগুলোর মধ্যে আমরা মানে কতগুলো জেনারেল ক্যাটাগরিতে ভাগ করছি। এটার মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা হলো আমাদের সেলটা কিভাবে কাজ করে, নিউরনের মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ট্রাভেল করে, ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিভাবে তৈরি হয়, শরীরের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিভাবে তৈরি হয় এবং এই জিনিসটা কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি, এই যে ইম্পালসটা তৈরি হইতেছে এই জিনিসটাকে ম্যানিপুলেট করে আমরা কিভাবে বিভিন্ন কাজে লাগাতে পারি। তারপরে আমরা দেখব যে বায়ো পটেনশিয়াল যেটা আছে এই বায়ো পটেনশিয়ালটাকে কিভাবে আমরা অ্যামপ্লিফাই করতে পারি, ওটা আমরা পরে দেখব, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে বায়োমেডিক্যাল সেন্সর এবং ট্রান্সডিউসার বলতে আমরা কি বুঝি, বিভিন্ন ধরনের সেন্সর এবং ট্রান্সডিউসার সম্পর্কে আমরা পড়বো। অনেক সেন্সর এবং ট্রান্সডিউসার আছে, সবগুলো হয়তো পড়ে আমরা শেষ করতে পারবো না। তবে জেনারেলি আমরা এই কয়টা ভাগে ভাগ করছি দেখেন, প্রেশার অ্যান্ড ফোর্স ট্রান্সডিউসার, টেম্পারেচার ট্রান্সডিউসার, মোশন ট্রান্সডিউসার, ফ্লো ট্রান্সডিউসার, অপটিক্যাল ট্রান্সডিউসার, ইলেকট্রোকেমিক্যাল ট্রান্সডিউসার। সবচেয়ে মজার ব্যাপার যেটা, এই প্রত্যেকটা ট্রান্সডিউসার যে আছে, মনে করেন এই একটা ট্রান্সডিউসারই আপনার 5 থেকে 6টা ডিফারেন্ট ভাবে বানানো সম্ভব। যেমন মনে করেন আপনার টেম্পারেচার ট্রান্সডিউসার, আপনারা কি বলতে পারবেন যে টেম্পারেচার ট্রান্সডিউসার আমরা কিভাবে তৈরি করতে পারি, বা টেম্পারেচার সেন্সর যেটাকে বলি থার্মোমিটার, ঠিক কিভাবে তৈরি করতে পারি আমরা? স্যার রেজিস্ট্যান্স কন্ট্রোল করে স্যার। করতে পারি, কিন্তু আমরা মানে কনভেনশনালি যেটা দেখি পারদ দিয়ে করি, তাই না? হ্যাঁ স্যার। আগেকার আমরা যেন দেখতাম, এখন কি দেখি আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে আপনি যেটা বললেন ওটা দিয়ে দেখতে পারি, থার্মিস্টর দিয়ে দেখতে পারি, থার্মিস্টর স্যার, থার্মোকাপল দিয়ে দেখতে পারি, থার্মোকাপল। থার্মোকাপল দিয়ে দেখতে পারি, এবং এর সাথে সাথে আরো অনেক কিছু আছে, ইভেন আপনি ইনফ্রারেড দিয়েও দেখতে পারেন, তাই না? জি স্যার। সো আপনি একটা টেম্পারেচার ট্রান্সডিউসার 14-15টা ডিফারেন্ট ওয়েতে বানানো সম্ভব, কিন্তু আমাদের পক্ষে কিন্তু একটা কোর্সে 14-15টা ডিফারেন্ট ওয়ে পড়ানো সম্ভব না। এটা হলে আমার লিমিটেশন, আপনাদের লিমিটেশন না। সো আমি আপনাদের কাছ থেকে আশা করব যে প্রত্যেকটা ট্রান্সডিউসার কতগুলো ডিফারেন্ট ওয়েতে বানানো সম্ভব আপনারা অ্যাটলিস্ট জানবেন। কারণ এটা জানার সুবিধা কি, আপনারা টেম্পারেচার ট্রান্সডিউসার যে জিনিসটা দিয়ে বানাচ্ছেন হয়তোবা কোনো না কোনো একটা ভবিষ্যৎ প্রজেক্টে দেখা যাবে যে ওই জিনিসটা আপনার কাজে লাগবে। কোনো একটা কাজে আপনার টেম্পারেচার মাপা প্রয়োজন, আপনার হাতের কাছে থার্মোকাপল নেই, আপনার হাতের কাছে থার্মিস্টরও নেই, আপনি কি দিয়ে বানাবেন?
দেখা গেল আপনার হাতের কাছে যে মেটাল ফিল্ম রেজিস্টরটা আছে, এটা দিয়ে আপনি একটা টেম্পারেচার ট্রান্সডিউসার বানাতে পারবেন। কারণ আমরা জানি যে মেটাল ফিল্ম রেজিস্টর যেটা আছে এটাও টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স ভ্যারি করে। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি যদি ক্যালিব্রেশন প্রসেসটা জানেন, তখনই আপনি একটা রেজিস্ট্যান্স, সামান্য একটা কনভেনশনাল রেজিস্টর ইউজ করে একটা থার্মোমিটার বানাইতে পারবেন হাতের কাছে যা থাকবে। তো এখানে আমরা কতগুলো বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার এবং সেন্সর দেখার চেষ্টা করবো, এবং শেষে আমরা অ্যাডভান্সড বায়োলজিক্যাল সেন্সর দেখার চেষ্টা করবো, মানে মডার্ন যে আপনার মিনিয়েচারাইজড সেন্সর যেগুলো আছে, ন্যানো টেকনোলজি বা মাইক্রো টেকনোলজি, এগুলি আমরা কিছু দেখার চেষ্টা করব। এরপর আমরা দেখবো বায়োপটেনশিয়াল ইলেকট্রোড, বায়োঅ্যামপ্লিফিকেশন সার্কিট, এবং এই সার্কিটগুলোকে কিভাবে নয়েজ থেকে আইসোলেট করা যায়। তারপরে আমরা চলে যাব ডায়াগনস্টিক ডিভাইসে। এখানে আমরা হার্ট, লাংস, তারপরে আর কি আছে, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাকশন, স্কিন, বোন, এগুলোকে বিভিন্ন ডায়াগনোসিস কিভাবে করা যায় এটা ডিভাইসগুলো সম্পর্কে জানবো। এরপর আমরা দেখবো থেরাপিউটিক ডিভাইস, মানে শরীরের কোথাও যদি কোনো কিছু ঠিকমতো কাজ না করে, আমরা একটা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিভাবে জিনিসটাকে ঠিকমতো কাজ করাইতে পারি, এই জিনিসটা দেখবো। এরপরে দেখবো ডায়াগনস্টিক ইমেজিং, মেডিকেল ইমেজিং। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট সেক্টর, এটার উপরে পুরো একটা সাবজেক্ট হতে পারে, এটা এত ভাস্ট একটা টপিক। আমাদের মাস্টার্সে এটা 6 ক্রেডিটের সাবজেক্ট ছিল মনে হয়, ডায়াগনস্টিক ইমেজিং। মানে একটা পার্ট ছিল হলে গিয়ে আয়োনাইজিং রেডিয়েশন, আর একটা পার্ট ছিল হলে গিয়ে আপনার বায়োমেডিক্যাল ইমেজিং। আয়োনাইজিং রেডিয়েশনটা পুরোপুরি আরেকটা 3 ক্রেডিটের সাবজেক্ট ছিল, এই যে আপনার সিটি স্ক্যান, তারপর পিইটি, এগুলো পুরোপুরি একটা 3 ক্রেডিটের আলাদা সাবজেক্ট ছিল। তো এটা আমরা শর্ট টাইমে যতটুকু আপনাদের ধারণা দেওয়া সম্ভব অতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে ফাইনালি আমরা দেখব বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর কি কি ইনভলভ আছে, এবং আমরা কিভাবে পেশেন্ট সেফটি ইনশিওর করতে পারি, যে একটা মেশিন আমরা পেশেন্টের গায়ে লাগাইলাম, পেশেন্টটা মারা যাবে না, এটা কিভাবে আমরা ইনশিওর করতে পারি। তো এইটাই মোটামুটি আমার কাছে মনে হয়েছে এই আউটলাইনটা এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে, এবং এই রুটিনটা করার সময় আমি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার কয়েকটা ইউনিভার্সিটির সিলেবাসকে আউটলাইন হিসাবে, মানে আমার রেফারেন্স হিসাবে ইউজ করছি। কারণ ওরা ওবি ফলো করে, তো অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ওদের মেটেরিয়াল গুলো অনেক বেশি অ্যাভেলেবল অনলাইনে, তো আমি চেষ্টা করছি ওদেরটা ফলো করার আর কি। তো এটা মোটামুটি সব ইউনিভার্সিটির আমি যতগুলো ফলো করছি, সব ইউনিভার্সিটিতে বেসিক এই টপিকগুলো শেখানো হয়। আমরা এখন দেখবো যে আমাদের রেফারেন্স বুক কি কি আছে। আমাদের জেনারেল মানে প্রাইমারি বুক হলে গিয়ে এই দুইটা, একটা হলে গিয়ে খানপুরের, এই বুকটা খুবই ফেমাস একটা বুক, হ্যান্ডবুক অফ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, আর একটা হলে গিয়ে ওয়েবস্টারের মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন। এক একটা বই অনেক দামি, ঠিক আছে, কিন্তু অনলাইন হওয়াতে আপনাদের যে সুবিধাটা হয়েছে, আমি খুব সহজেই এটার ওয়েবসাইট থেকে এই বইটা নামায়, পাইরেট বে থেকে নামায় আপনাদেরকে আমি আপলোড করে দিছি। আপনারা কেউ কি দেখছেন বইগুলো কোথায় আছে? জি স্যার, জি স্যার, দেখছি। গুগল ক্লাসরুমে মনে হয় দেয়া সবাই আছে আমাদের পাইছেন? গুগল ক্লাসরুমে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দেওয়া হ্যাঁ আছে। সো জি স্যার, ওখানে গুগল আপনারা ক্লাসরুমে দেখবেন কালকে যে দেখলাম 3টা বই দেওয়া হয়েছে। ওখানে যে বইগুলো আছে এটার মধ্যে দুইটা ভাগ করে দেওয়া আছে, একটা আসলে কি রেফারেন্স বুকস, আর একটা আসলে কি এটা সাপ্লিমেন্টারি বুকস। সাপ্লিমেন্টারি স্যার। সাপ্লিমেন্টারি বুকস এর মধ্যে আরো দুইটা বই দেওয়া আছে, এই দুইটা বইয়ের থেকেও আরো বেশি ফেমাস। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের সাবজেক্টের জন্য ওই দুইটা বই অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু ওই দুইটা বইও কিন্তু সমানভাবে ফেমাস। স্পেশালি ব্রাউনের যে বইটা, এই বইটা ঢাকা ইউনিভার্সিটিতে আপনার রেফারেন্স বুক হিসেবে ইউজ করা হয়, এবং আমিও ওই বইটাকে রেফারেন্স হিসেবেই পড়ছি। কিন্তু ওইটার ফোকাস অনেক বেশি, মানে ফিজিওলজিক্যাল, মানে শরীরের ভিতরে কি কি হইতেছে ওইটার উপরে বেশি গুরুত্ব দেয়। আর এই বই দুইটা বেশি গুরুত্ব দেয় হলে গিয়ে কিভাবে আমরা ইনস্ট্রুমেন্টটা বানাইতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য এই দুটো টপিক বেশি ইম্পর্টেন্ট। আর ক্রোমওয়েলের যে একটা বই আছে, দেখবেন যে লেসলি ক্রোমওয়েলের একটা বই আছে, মানে ওই বইটা খুব ভালো, কিন্তু ওই বইটা হলে কি স্ক্যান্ড কপি, সো ওই বইটা হয়তো যারা মোবাইলে পড়বেন ওদের পড়তে একটু সমস্যা হইতে পারে, কিন্তু ওই বইটাও খুব ভালো। তবে বেসিক্যালি আপনারা এই খন্দপুর আর ওয়েবস্টারের বইটা যত বেশি সম্ভব পড়ে শেষ করার চেষ্টা করবেন। এটা যে শুধু এই কোর্সের জন্য সেটা না, আপনাদের ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে, আপনাদের আউটলুক বৃদ্ধি করবে। শুধুমাত্র মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনের জন্য না, আপনারা যে কোনো ইনস্ট্রুমেন্টেশনে যদি যেতে চান, দেখবেন যে এই দুটো বই আপনাদের অনেক কাজে আসবে। সো আপনারা এই দুটো বইকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, জাস্ট গল্পের বই হিসেবে আর কি। আর আপনারা যেহেতু 181 ব্যাচের স্টুডেন্ট, আপনারা মার্ক ডিস্ট্রিবিউশন, ক্লাস টেস্ট, ফাইনাল এক্সাম সবকিছু সম্পর্কে অলরেডি জানেন। আমার মনে হয় এটা আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমার একটা কোশ্চেন আছে, তো এটা স্যার অফেন্সিভ হবে কিনা জানি না, তারপরেও না, স্যার বলেন। বলতেছি। স্যার হচ্ছে মানে আমাদের মানুষের ক্ষেত্রে যেটা হয়, যদি কখনো দেখা যায় যে মানে প্রেসারে থাকি বা কোনো একটা ম্যাথ করতেছি কিন্তু মিলাইতে পারতেছি না,
অতিরিক্ত প্রেসার পড়ে যাচ্ছে, তখন স্যার দেখা যায় যে আমাদের স্যার মানে গা ঘামতে থাকে বা অতিরিক্ত গরম একটা অনুভব হয়। তো স্যার হুম এই বিষয়টা কি স্যার আমাদের মানে বায়োমেডিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কন্ট্রোল করা বা এটাকে হ্যাঁ কোনোভাবে কন্ট্রোল কন্ট্রোল করা করা যায়। যাবে? সবচেয়ে মজার ব্যাপার হলো কি এই ডিভাইসটাও ওই ডিপার্টমেন্ট বানাইছে, বুঝছেন? বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি। আসলে মানে আমি পড়ছি তো ওইখানে, তো ওই ডিপার্টমেন্টের প্রতি আমার আলাদা একটা মায়া কাজ করে, কিন্তু আসলে ওই ডিপার্টমেন্টটা অনেক ভালো ভালো কাজের সঙ্গে জড়িত আর কি, মানে কম খরচে মেডিকেল ডিভাইস তৈরির সঙ্গে জড়িত। তো ওরা একটা ডিভাইস তৈরি করছে, এই ডিভাইসটা একটা স্পেশাল প্রিন্সিপাল ইউজ করে। এই প্রিন্সিপালটার নাম হলো আয়নথ্রোফোরেসিস। আপনারা চাইলে এই জিনিসটা লিখে রাখতে পারেন, ইন্টারনেটে সার্চ করতে পারেন পরে, আয়নথ্রোফোরেসিস। তো ওরা এই ডিভাইসটাতে যেটা করে যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা মানে নির্দিষ্ট পালসের একটা ডিসি সিগন্যাল আপনার মানে যে জিনিসটা ঘামতেছে বেশি, হাতের তালু বা পায়ের তালু, জেনারেলি তো এই দুটো জায়গাতেই বেশি ঘামে, কপালে ঘামে, ঠিক আছে? তো ওইটা যেটা করে যে একটা ওই ডিভাইসটার উপরে আপনি দুইটা হাত দিয়ে বসে থাকবেন, ওই ডিভাইসটা একটা নির্দিষ্ট পালস আপনার শরীরের মধ্যে দিয়ে ট্রান্সমিট করবে। ওটার ফলে যেটা হয় যে আপনার সোয়েট গ্ল্যান্ড গুলো যেগুলি আছে, যেটা আসলে আপনার ঘামটাকে নিঃসরণ করে, ওরা কিছু কিছু মানুষের জন্য অনেক বেশি অ্যাক্টিভ থাকে। কিছু কিছু মানুষ দেখবেন যে খুব প্রফিউসলি ঘামে, আবার কিছু কিছু মানুষ আছে যারা অত বেশি ঘামে না। এটার সঙ্গে কিন্তু মোটা চিকন এগুলোর কোনো সম্পর্ক নেই, কিছু কিছু মানুষ আছেই যারা এমনিতেই বেশি ঘামে। তো ওই যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, যারা এমনিতেই বেশি ঘামে, ওরা ওই আয়নথ্রোফোরেসিস ডিভাইসটা ইউজ করে। মানে প্রতিদিন যদি 15 থেকে 20 মিনিট এই ট্রিটমেন্টটা নেয়, তাহলে 2.5 মাস 3 মাসের পরই দেখা যায় ওদের ঘাম হওয়াটা অনেক কমে গেছে। কিন্তু এই জিনিসটার যেটা সমস্যা সেটা হলো কি, এটার ইফেক্টটা লং লাস্টিং না। ইফেক্টটা হয়তো বা 6 থেকে 7 মাস পরই আস্তে আস্তে ইফেক্টটা কমে আসবে, তখন আপনাকে আবার এই ট্রিটমেন্টটা নিতে হবে। এটার উপরে অনেক পেপার আছে। আয়নথ্রোফোরেসিস অনেক পুরানো টেকনোলজি, 1980 1970 সালের দিকে এই সিস্টেম ডেভেলপ করা হয়েছে। তো এটার উপরে আপনারা অনেক পেপার পাবেন ইন্টারনেটে, কেউ যদি চান পড়ে নিতে পারেন। কিন্তু নার্ভাস হওয়ার কারণে যে ঘামটা হয়, এই ঘামটা কি অ্যাড্রেস করতে পারবেন নাকি এটা আমি শিওর না। মানে আপনি যদি ইন জেনারেলি বেশি ঘামেন, তাহলে হয়তো কিছুটা অ্যাড্রেস করতে পারবে। আমি শিওর আরো অনেক টেকনিক আছে যেটা আমি জানি না, মানে ওই ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করার ফলে আমি আইনথ্রোফোরেসিসটা সম্পর্কেই জানছি। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো এখানে আমার ডিটেল আছে, আমার ডিটেল আপনারা যদি কেউ জানতে চান পড়ে নিতে পারেন। আমি এর আগে যেই টপিকটাতে কাজ করছি ওই টপিকের কিছু ছবি এখানে দেওয়া আছে, আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা যদি আপনারা স্ক্যান করেন, তাহলে আমার রিসার্চ গেটের প্রোফাইলে চলে যাবেন। ওখানে আমি যে পেপারগুলো পাবলিশ করছি ওই পেপারগুলোর ফুল কপি আছে। আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে ন্যানো টেকনোলজি বা এগুলোর উপর পড়ালেখা করার, আপনারা চাইলে আমার পেপারগুলো পড়ে দেখতে পারেন। তো এইটাই মোটামুটি আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসে মানে অনেক কিছু বলে ফেলছি আজকে প্রথম ক্লাসের তুলনায়। আপনাদের যদি এমনি জেনারেল কোনো ফিডব্যাক বা কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। স্যার আপনার সম্পর্কে একটু স্যার জানতে চাই, আপনার হোম টাউন কোথায় স্যার? আমার আসলে হোম টাউন ঢাকাতেই, মানে জন্ম হয়েছে ঢাকাতে। গ্রামের বাড়ি বলতে এমন কিছু নাই, মানে এমনিতে আমাদের দাদা বাড়ি হলে কি মুন্সিগঞ্জে আর কি, বিক্রমপুর যেটাকে বলে। স্যার আরেকটা কোশ্চেন স্যার জানার আছে, স্যার আপনি হচ্ছে টিচিং প্রফেশনে আসলেন কেন স্যার? এটা তো আসলে আহ, আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদেরকে সত্যিটা বলাই যায়। টিচিং প্রফেশনে আসছি কারণ আর কোথাও চাকরি নেই, এই জন্য টিচিং প্রফেশনে আসছি। আমি টিচিং প্রফেশনকে খুব একটা পছন্দ করি এমন না, আমি বলতে গেলে খুব অপছন্দ করি টিচিং প্রফেশনটাকে। আমি খুব অপছন্দ করি কারণ ইংলিশে মানে একটা খুব ফেমাস একটা কথা আছে যে দোজ হু ক্যান ডু আর দোজ হু ক্যান্ট টিচ। মানে জেনারেলি যারা কিছু করতে পারে না অন্য কিছুতে, ওরাই জেনারেলি পড়ায় মানুষকে। কিন্তু বাংলাদেশে যেটা সমস্যা হয়েছে যে আপনার যদি রেজাল্ট ভালো থাকে বা আপনি যদি মানে মানে সবসময় রেজাল্ট ভালো করে আসছেন, ভালো সিজিপিএ আছে, জেনারেলি দেখা যায় আপনি টিচিং বাদে আর কোথাও চাকরি পাবেন না। সবাই কোশ্চেন করে যে তুমি কি বিদেশ চলে যাবা, বা তোমাকে তো রাখলে লাভ নেই, বা বেতন বেশি দিতে হবে। এই জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছি কিন্তু কোথাও চাকরি হয় নাই। তারপরে এমফিল করে আসার পরে, বাইরের থেকে এমফিল করে আসার পরে এখানে আসলে আমি ইউনিভার্সিটি গুলাতেই অ্যাপ্লাই করছি শুধু, কারণ আমি জানি যে অন্য কোথাও চাকরি হবে না। এই যে এখান থেকেই আসলে টিচিং প্রফেশনে আসা। প্রফেশনে ঠিক আসা না, মানে আসি আর কি, কিন্তু বেশি দিন থাকবো বলে মনে হয় না টিচিং প্রফেশনে। আপনাদের মধ্যে কারো কি টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে?
না স্যার। আর আমিও স্যার আসলে এই প্রসঙ্গে হ্যাঁ কি বললেন আমি বুঝিনি লাস্ট শুনে। আমারও আসলে ইন্টারেস্ট নাই টিচিং প্রফেশনে। টিচিং প্রফেশনটা আসলে ইন্টারেস্টিং না। এই সারাক্ষণ স্টুডেন্টদের সঙ্গে চিল্লাচিল্লি করে এটা পড়ো ওটা পড়ো বললে আসলে নিজের নতুন কিছু আর শেখা হয় না। এর জ্ঞানটা একটা লিমিটেশনের মধ্যে থেকে যায়, নতুন কিছু আর শেখা হয় না। চ্যালেঞ্জ নেই কোনো এই প্রফেশনে। আপনাদের যদি কারো হায়ার স্টাডিজ এর ইচ্ছা থাকে তাহলে আপনারা এখন থেকেই চেষ্টা করবেন যে কোনো একটা টিচারের সঙ্গে ট্যাগ হয়ে কোনো একটা রিসার্চ করার জন্য। আমি একটা যে জিনিস করছি গত সেমিস্টার থেকে, সেটা হলো কি আমার কোর্সগুলোতে যে স্টুডেন্টগুলোকে আমার মনে হয়েছে যে ওরা এক্সিলেন্ট, মানে ওরা যে কোনো ইউনিভার্সিটিতে গেলেই ভালো রেজাল্ট করবে, যে কোনো ইউনিভার্সিটিতে গেলেই ওরা ভালো রেজাল্ট করবে, এমন কিছু স্টুডেন্ট কিন্তু গ্রিনে আছে যারা যদি আপনার বুয়েটেও যদি ভর্তি করে দেন ওরা বুয়েটেও ভালো রেজাল্ট করবে। যদি বিদেশি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন ওরা বিদেশি কোনো ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করবে, কারণ ওরা জানে যে ভালো রেজাল্ট কিভাবে করতে হয়। ভালো করে পড়ালেখা করতে হয়, বুঝতে হয়, পরীক্ষায় ওইটা ডেলিভার করে আসতে হয়, তাই না? ভালো রেজাল্ট করার প্রসেস তো এইটাই। এরকম কিছু স্টুডেন্ট কিন্তু গ্রিনেও আছে, মানে গ্রিন বেসরকারি ইউনিভার্সিটি দেখে যেখানে স্টুডেন্টের মান খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আসলে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে কে কিরকম। তা আমি চেষ্টা করছি যে আমার কোর্সগুলো থেকে এরকম এক্সাম্পলারি কিছু স্টুডেন্টকে কালেক্ট করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, করে ওদেরকে নিয়ে আমি একটা হাই পারফরমেন্স রিসার্চ গ্রুপ বানাইছি গত সেমিস্টার থেকে। মানে আমি ওদেরকে একটা পার্টিকুলার টাস্ক দিছি, 2 বছরের মধ্যে এই জিনিসটা করে শেষ করতে হবে ওদেরকে। বুঝতে পারছেন? মানে আমাদের টার্গেটটা হলো কি 2 বছরের মধ্যে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, কাজ করার শেষে আমরা খুব ভালো একটা জার্নালে পেপার ছাপাবো। কনফারেন্স না, জার্নালে খুব ভালো একটা পেপার ছাপাবো, যে এই জিনিসটা আপনার যে কোনো ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হবে। তো ওদেরকে আমাকে বেশ ভালো মনে হচ্ছে। তো আমি চেষ্টা করবো যে এই সেমিস্টারেও আমার এক্সাম্পলারি কিছু স্টুডেন্ট নিয়ে, মানে যারা যে কোনো ইউনিভার্সিটি গেলেই ভালো রেজাল্ট করবে বা যাদের আসলে সায়েন্সের প্রতি আগ্রহ আছে, এরকম কিছু স্টুডেন্টকে নিয়ে আমি আরেকটা হাই পারফরমেন্স রিসার্চ গ্রুপ তৈরি করব, যারা অ্যাকচুয়ালি একটা পেপার জেনারেট করতে পারবে। তো তখন আমার মনে হবে যে টিচিং প্রফেশনটা আসলে হয়তো বা একটু এক্সাইটিং হবে আর কি। টিচিং কিন্তু আসলে পৃথিবীর যে কোনো জায়গায় যান, বাইরের প্রফেসররা কিন্তু অত বেশি পড়ায় না। পুরো 1 বছরে দেখা যায় একটা কোর্স নেয় বা 1 বছরে 2টা কোর্স নেয়। চিন্তা করেন, আমরা প্রতি সেমিস্টারে 5টা কোর্স পড়াই, ওরা প্রতি বছরে 2টা কোর্স পড়ায়, আর বাকিটা সময় শুধু করে রিসার্চ। স্যার ওদের হচ্ছে মেইনলি ওদের জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করে। আর আমাদের দেশ বা দক্ষিণ এশিয়ার সাইড দেশগুলা দেখা যায় যে ওরা পুস্তকের মধ্যে আবদ্ধ থেকে মানে কোনো কিছু করা যায় হ্যাঁ, কিনা মেন্টালিটি চিন্তা করে আর কি। আরেকটা জিনিস দেখবেন কি আপনি, যে এইটার ফলাফল যেটা হয়, যে মানে আপনি যেটা বললেন যে পুস্তকের মধ্যে এটার ফলাফলটা যেটা হয়, যে টিচার আর স্টুডেন্টের মধ্যে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব থাকে। কারণ টিচাররা দেখা যায় সারাদিন স্টুডেন্টদের সঙ্গে বকাঝকা করতে করতে টিচারদের মনের মধ্যে কিন্তু একটা তিক্ততা চলে আসে, এবং টিচার সবসময় ভাবা শুরু করে কি যে আমি স্টুডেন্টদের থেকে সুপিরিয়র, স্টুডেন্টদেরকে গাধা গরু মনে করে, মনে করে নিজে অনেক সুপিরিয়র, আমি অনেক কিছু জানি, যেহেতু আমার বইটা জানা, সো আমি ওই নতুন স্টুডেন্টদের তুলনায় অবশ্যই আমি বেশি জানি, নিজেকে একটা সুপিরিয়র ভাবা শুরু হয়। এটার ফলাফল কি হয় যে টিচারটা নতুন জিনিস শিখা বন্ধ করে দেয়। তো এটার ফলে যে দিন দিন যেতে থাকে একই বই পড়ায়, নতুন স্টুডেন্ট আসে একই বই পড়ায়, ওই বইটার উপরে সে অনেক এক্সপার্ট হয়ে পড়ে। তো তখন স্টুডেন্টদের সঙ্গে তার একটা দূরত্ব চলে আসে। আর বিদেশের ইউনিভার্সিটিগুলোতে কি হয় যে ওরা প্রতি সেমিস্টারে নতুন নতুন জিনিস পড়ে, মানে একই সাবজেক্টই পড়াইতেছে, ওই সাবজেক্টে একদম মডার্ন, একদম মানে স্টেট অফ দ্য আর্ট কি কি হচ্ছে এগুলো নিয়ে পড়াচ্ছে। তো ওদের প্রতি সেমিস্টারই দেখা যায় যে ওদের একটা টার্গেট থাকে যে আমি স্টুডেন্টদেরকে দিয়ে নতুন কিছু একটা করাবো, বা আমি স্টুডেন্টদেরকে নতুন কিছু একটা শেখাবো যেটা আমি আগের বছর শিখাইনি। ওই 1 বছরে 2টা কোর্স নিলে দেখা যায় যে ওই জিনিসটা থাকে। কিন্তু এই আপনি যেটা বললেন নাইট মিউট করো, শব্দ আসে। মাইক্রোফোনটা মিউট করুন না। স্যার কথা বলতেছে সাবকন্টিনেন্টে এই জিনিসটা থাকে না। মিউট করছে। আমি আশা করব যে আপনারা সবাই অ্যাটলিস্ট একবার হলেও বিদেশে মাস্টার্স বা এমফিল এর জন্য যাবেন এবং ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করে আসবেন যে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজ বলতে কি বুঝে। বাংলাদেশে কোনো জায়গাতে আসলে হায়ার স্টাডিজ হয় না। আপনি বুয়েট বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, কোথাও আসলে হায়ার স্টাডিজ হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে শুধু বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি যে ডিপার্টমেন্টটা বললাম, ওই ডিপার্টমেন্টে আমি দেখছি যে ওখানকার টিচাররা সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানকার টিচাররা অনেক বেশি মানে আগায় আছে বাংলাদেশের অন্যান্য যে কোনো ইসের থেকে। আমি লাকি, স্যার আমি ওই জায়গায় পড়তে পারছি আর কি। হুম।
বলেন। স্যার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে স্যার মানে আমাদের হচ্ছে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার স্যার, মানে রেজাল্ট না রিসার্চ পেপার কোনটা? এটা আসলে দুইটার ব্যালেন্স কাজ করে। মানে ব্যাপারটা কি হয়েছে যে আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে কিছু কিছু প্রফেসর আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। মানে যারা খারাপ প্রফেসর ওরা আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে, যারা রেজাল্টকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু এমন প্রফেসর আছে, এদের কোনো অভাব নেই, যারা রেজাল্টকে গুরুত্ব দেয়। আর যারা ভালো প্রফেসর ওরা গুরুত্ব দেয় হলে কি আপনার পাবলিকেশনের উপরে। তো আমার মনে হয় যে দুইটার একটা ব্যালেন্স থাকতে হবে, যে আপনার সিজিপিও অবশ্যই 3.6 বা 3.7 এর কাছাকাছি থাকতে হবে বা এর উপরে থাকতে হবে, এবং অ্যাটলিস্ট আপনার দুইটা ভালো পাবলিকেশন থাকতে হবে। এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনি হায়ার স্টাডিজে যে কোনো জায়গাতে চান্স পাবেন। রিসার্চ গুলো আবার অরিজিনাল হতে হবে, মানে মনে করেন যে যে কোনো ছোটখাটো কনফারেন্সে দিলে এরকম রিসার্চ হলে হবে না, মোটামুটি ভালো মানে রিসার্চ নোভেল আইডিয়া হতে হবে। স্যার এই রিসার্চের ব্যাপারগুলো স্যার হচ্ছে কি মানে টিম ওয়াইজ করা বা মানে নিজে নিজে করা বা কিভাবে করতে হবে এই ধরনের মানে টিম ওয়াইজ তো ধারণাগুলো আসলে আমাদের কোনো রিসার্চ হয় না, কারণ আপনার যে বিষয়ে ইন্টারেস্ট এরকম বিষয়ে ইন্টারেস্ট আপনার মতো আরেকজনকে খুঁজে বের করা তো অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। আপনি গ্রিনের মতো ছোট একটা জায়গায় আপনি যে বিষয়ে রিসার্চ করতে চান এই বিষয়ে আরেকজন ইন্টারেস্টেড কি কে আপনি খুঁজে বের করবেন বলেন? অবশ্যই টিম ওয়াইজ করলে ভালো, কারণ একটা জিনিস তো একা করা সম্ভব না, কোনো কিছু একা করা সম্ভব না। আরেকজন থাকলে তো ভালো, আপনি যদি পান তাহলে আপনি অনেক লাকি যে আরেকজনকে যদি পান, কিন্তু জেনারেলি তো পাওয়া যায় না আরেকজনকে। দেখবেন যে একটা গ্রুপের মধ্যে সবসময় একজনই কাজ করে বেশি। হ্যাঁ স্যার এরকম দেখা যায়। কারণ আপনি যখন কোনো একটা প্রফেসরের গ্রুপে যাবেন তো প্রফেসরটা কি করছে, ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একই বিষয়ে ইন্টারেস্টেড স্টুডেন্টদেরকে জোগাড় করে নিজের গ্রুপে একটা করছে। তো ওইখানে গিয়ে আপনি হয়তো বা আপনি যে বিষয়ে কাজ করতে চান ওরকম একজনকে পাবেন, কিন্তু মানে ছোট একটা জায়গাতে তো আর পাওয়া সম্ভব না, বুঝতেই পারতেছেন। তবে চেষ্টা করবেন, মানে আমিও চেষ্টা করতেছি যে এরকম একই ইন্টারেস্টেড স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করা সম্ভব নাকি। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা রিসার্চ করতে পারলেই খুশি, কোন টপিকে রিসার্চ করতেছে এটা ওদের জন্য ব্যাপার না। তো আপনি যদি এরকম কাউকে পান তাহলে আপনি চাইলে এরকম গ্রুপ ফর্ম করে পেপার পড়া শুরু করে দিতে পারেন এখনই। আর সাই হাব হয়ে যাওয়ার পরে এখন সুবিধা যেটা হয়েছে সবাই পেপার ডাউনলোড করতে পারে। সরি স্যার শুনতে পাইনি, মানে স্যার কি বললেন এটা? সাই হাব, SCI-হাব। এখানে আপনি যে কোনো পেপার যদি আপনি নামটা লিখে দেন বা DOI-টা যদি লিখে দেন সে ওই পেপারটার পাইরেটেড কপি আপনাকে দিতে পারবে, মানে আপনাকে আর টাকা দিয়ে পেপারটা কিনা লাগবে না। এটা আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখাই দিব না যে সাই হাব থেকে কিভাবে পেপার ডাউনলোড করতে হয়। ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে আরো অনেক কথা হবে, মানে অনেকগুলা ক্লাস আমাদের সামনে। আশা করি সামনের ক্লাসে আরো বেশি স্টুডেন্ট থাকবে। আর আমি আপনাদের এই স্লাইডটা এবং যাদের লেকচারটা রেজিস্ট্রেশন হয়নি তারা কি রোল নাম্বার সমস্যা কি? রোল নাম্বার এখানেই দিয়ে রাখবে, সমস্যা কি? আমিও তো এটা অ্যাটেন্ডেন্স শিট পরে পাইনি এখন, আমি তো প্রেজেন্ট দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিবেন পরেই না স্যার? আপডেট করব। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিব, সবাই দিয়ে দেন, রেজিস্ট্রেশনের উপর কিছু দিবেন, রেজিস্ট্রেশন যখন করবেন তখন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরে। থ্যাংক ইউ স্যার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।